সাবস্ক্রাইব করুন অভিজ টেক ল্যাব চ্যানেলকে এবং বেল আইকন প্রেস করে অল প্রেস করুন সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে দেখতে পাওয়ার জন্য। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অভিজ টেক ল্যাব। যে ওয়েবিনারটার কথা আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, সো অ্যাট লাস্ট সেই ওয়েবিনারটা আমরা কমপ্লিট করতে পেরেছি। 4 জুলাই আমাদের ওয়েবিনার হয়েছে এবং খুব সাকসেসফুলি আমরা ওয়েবিনারটাকে অ্যারেঞ্জ করেছি। 1 আওয়ারের ওয়েবিনারের কথা ছিল, বাট উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স দ্যাট ওয়েবিনার অলমোস্ট 1 আওয়ার 45 মিনিটসের ওয়েবিনার হয়। এবং এই ওয়েবিনারে যেরকম আমি বলেছিলাম যে আমি ছাড়াও আরও টোটাল 9 জন স্পিকার ছিল, যারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে ডিফারেন্ট ফিল্ড থেকে। আমরা বেশ কিছু কোয়েশ্চেন্স পেয়েছি যেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করেছি। বিসাইড অফ দ্যাট ডিফারেন্ট এরিয়া থেকে প্রচুর মানুষ জয়েন করেছিল ওয়েবিনারটাতে। সো ইট ওয়াজ আ হিউজ এক্সপিরিয়েন্স অবভিয়াসলি। এবং যারা যারা ইউটিউবে আমার ভিডিও দেখো, হয়তো ওয়েবিনার কোনো কারণে অ্যাটেন্ড করতে পারোনি, আমাকে কয়েকজন জানিয়েছিলে যে আমার এখানে নেটওয়ার্ক খুব উইক, আমার গুগল মিট অ্যাক্সেস করা পসিবল নয়। তো তাদের জন্য ওয়েবিনারটাকে আমি ফর দ্য ফার্স্ট টাইম ডিসাইড করেছি যে এটাকে ইউটিউবে দেওয়ার কথা। আমি এন্টায়ার ওয়েবিনারটাকে ইউটিউবে আপলোড করছি, তোমরা এন্টায়ার ওয়েবিনারটাই দেখতে পাবে। যার যাবতীয় এর বাইরেও যদি কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখে জানাও, তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব আমি। আর বিসাইড অফ দ্যাট আর একটা কথা বলি, আমরা ডেফিনেটলি সাবজেক্টটা অর্থাৎ কম্পিউটার সাবজেক্টটা আমি পার্সোনালি খুব ভালোবাসি। তো সবসময় চাই যে কম্পিউটার সাবজেক্টটায় কিছু করো, তোমরা সাকসেসফুল কিছু করো, এবং তার জন্য আমরা প্রচুর এফার্ট দিই। সো এই এফার্টটার অন্তত ভ্যালু দিয়ে ভিডিওটাকে লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সাথে শেয়ার করো, বিকজ 11-এ উঠছো যারা, তাদের জন্য এটা একটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট ভিডিও। ইট ইজ নট অনলি আ ভিডিও, ইট ইজ আ গ্রুপ ডিসকাশন, যেটা কিনা তোমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে, রাইট? সো সবার কাছে রিকোয়েস্ট রইল সমস্ত বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করো এবং ডেফিনেটলি একটা লাইক করবে যদি ভালো লাগে ভিডিওটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ডেফিনেটলি গো ফর দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন, কারণ বেল আইকন না প্রেস করলে তোমরা কিন্তু পরবর্তীকালে আমি যখন ভিডিওগুলো আসবে তার আপডেট টাইমে পাবে না। যেমন অনেকে আপডেট পাওনি ঠিক টাইমে বলে আমার ওয়েবিনার অ্যাটেন্ড করতে পারোনি, ওয়েবিনার হয়ে যাওয়ার পরে আমার সাথে যোগাযোগ করেছো। সো দ্যাটস ওয়াই আমি বারবার বলছি বেল আইকনটা প্রেস করো, তাহলে আপডেটটা প্রপার টাইমে পাবে। সো লেটস গেট স্টার্টেড। গুড ইভিনিং সবাইকে। আমার কথা আশা করি শোনা যাচ্ছে। আমি আরেকবার একটু বলছি, জিৎ একটু বলবি আমার কথা শোনা যাচ্ছে পরিষ্কার? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। সো গুড ইভিনিং। অনেকে এখনো জয়েন করছে, আমি জয়েন করাতে থাকছি, বাট আমাদের হাতে টাইমটা লিমিটেড। আমরা ফরেভারের জন্য তো বলতে পারি না। 1 ঘন্টা আমি টাইম আগে থেকেই সেট করেছি, তো 1 ঘন্টার মধ্যে শেষ করব। এবং আমাদের সাথে আরও 9 জন স্পিকার আছে যারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে। দ্যাটস ওয়াই আমি একটু তাড়াতাড়ি জয়েন হলাম। এখানে এমন অনেকে আছো যাদের আমি চিনি, এমন অনেকে আছো যাদের আমি চিনি না। বেশ কয়েকজন জয়েন করেছো যারা অ্যাকচুয়ালি আমাকে ফোন করে এখানে জয়েন হয়েছো, যারা আমাকে ইউটিউব চ্যানেলে দেখেছো সেখান থেকে এখানে জয়েন হয়েছো। তো তাদের জন্য স্পেসিফিক্যালি থ্যাংক ইউ, কারণ এটা আমার কাছেও একটা খুব বড় পাওনা যে এত দূর থেকে কেউ জয়েন করছো, জানি আমি। সো আমি ডিরেক্টলি টপিকে আসতে চাইবো, কারণ আবারও বলছি টাইম আমাদের হাতে বেশ কম আছে। ফার্স্ট যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার, আর যেটা টপিক দেওয়া ছিল যে ইম্পর্টেন্স অফ কম্পিউটার ইন হায়ার সেকেন্ডারি, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আমাদের কম্পিউটার সাবজেক্টের গুরুত্ব কি। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছো এরকম যারা হয়তো এবছর মাধ্যমিক দিয়ে 11 স্টার্ট করবে, বা হয়তো এরকম স্টুডেন্ট আছো যারা হয়তো এখন 12-এ পড়ছো, কারণ তারা জয়েন হতে চেয়েছিলে, দ্যাটস ওয়াই তারাও জয়েন করছো, অর্থাৎ পরের বছর তারা কলেজে যাবে। এবং কিছু স্টুডেন্ট আছে যারা এখন 10-এ পড়ছো,
যারা হয়তো পরের বছর 11-এ উঠবে। সো একটা খুব কমন কনফিউজিং জায়গা, সিবিএসসিতে কম তৈরি হয়, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটু বেশি তৈরি হয়, সেটা হচ্ছে যে কম্পিউটার সাবজেক্টটা আমরা অ্যাকচুয়ালি পড়বো কেন বা পড়বো কি না। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কেন বললাম বেশি তৈরি হয়, কারণ ওয়েস্ট বেঙ্গলে কম্পিউটার সাবজেক্টটা একদম নতুন একটা সাবজেক্ট, যেটা 11-এ গিয়ে স্টার্ট হয়। কিছু কিছু প্রাইভেট স্কুলে হয়তো নিচু ক্লাসে 5, 6, 7 কম্পিউটার থাকে, বা 5, 6, 7, 8 কম্পিউটার থাকে, বাকি ক্লাসে সেগুলোও থাকে না, একদম 5, 6-এ বেসিক কম্পিউটার করানো হয়, অর্থাৎ সেটাকে আমরা ছোটবেলা থেকে সাবজেক্টের মধ্যে ধরি না। 11-এ গিয়ে একটা নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয়, দ্যাট ইজ কম্পিউটার। তো নর্মালি লোকজন ফার্স্টেই একটা জিনিস প্যানিক করে, সেটা হচ্ছে কম্পিউটার সাবজেক্টটার অ্যাকচুয়ালি মানে কি ইম্পর্টেন্স আছে, এটা পড়লে খুব কমন কমন কিছু কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনগুলোর ম্যাক্সিমাম ক্রেডিট ইউটিউব চ্যানেলে আমি বেশ কিছু ভিডিও রেখেছিলাম সেখানে যায়, কারণ সেখান থেকে কোয়েরিগুলো পেয়েছি। সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিফারেন্স কি। কম্পিউটার মেন কোয়েশ্চেন, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়লে চাকরি পাওয়া যায় কিনা, বা এগুলো ভবিষ্যতে অন্য সাবজেক্টের সাথে কাজে লাগে কিনা, এগুলো কমন কোয়েশ্চেন ছিল। আমি বেসিক কয়েকটা কোয়েশ্চেনের উত্তর আমি দিয়ে দিচ্ছি, বাকি উত্তরগুলো তোমরা যারা স্পিকার আছে তারা যখন বলবে তাদের কাছ থেকে পেয়ে যাবে। এবং সবাইকে বলছি, যখন কোনো স্পিকার কথা বলবে বা আমি কথা বলবো, তখন কাইন্ডলি তোমরা তোমাদের অডিওগুলোকে একটু বন্ধ রাখবে, তাহলে তোমাদের শুনতে সুবিধা হবে। কোনো রকম সমস্যা হলে অবশ্যই জানাবে। এবং আমি বলার পর বা স্পিকাররা বলার পর আমরা কিন্তু মানে তোমরা যদি চাও তোমরা আমাদের কোয়েশ্চেন করতে পারো, কারো যদি কোনো কোয়ারিজ থাকে, জানার কিছু থাকে, কোয়েশ্চেন করতে পারো। অবভিয়াসলি সেটা একটু লিমিটেড, বাট ডেফিনেটলি করতে পারো। ফার্স্ট থিং একটা কথা বলি, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে হিউজ কোনো ডিফারেন্স নেই। ডেফিনেটলি বেসিক কিছু ডিফারেন্সেস আছে। কম্পিউটার সায়েন্সে আমরা কিছু অ্যাডভান্স পার্ট পড়ি, কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিছুটা কম পার্ট পড়ি। দ্যাটস ওয়াই একদম যদি সিম্পল ভাষায় বলি, কম্পিউটার অ্যাপ্লিকেশন কিছুটা সোজা, কম্পিউটার সায়েন্স কিছুটা শক্ত। কিন্তু একটা জিনিস আমি এর আগেও বলেছি, আবারও বলছি, এটার গ্যারেন্টি দিতে পারি আমি যে বাকি যা যা সাবজেক্ট তুমি পড়ো, স্পেসিফিক্যালি সায়েন্স স্টুডেন্টদের ক্ষেত্রে, তার থেকে কম পড়ে কম্পিউটারে তার থেকে বেটার রেজাল্ট করা যায়। এটার গ্যারেন্টি এত বছর টিউশনের এক্সপিরিয়েন্স থেকে আমি ডেফিনেটলি দিতে পারি। তোমরা আমার উপর ভরসা করে সেটা রিস্ক নিয়ে দেখতে পারো, কেউ ঠকবে না। কারণ যারা স্পিকার আছে তাদেরকেও পারলে জিজ্ঞাসা করে নি, তারাও কেউ ঠকেনি, বিকজ এরা অনেকেই আমার এক্স স্টুডেন্ট, প্রায় সবাই আমার এক্স স্টুডেন্ট। তো দ্যাটস ওয়াই। আর দ্বিতীয় কথা হচ্ছে চাকরি। দেখো, চাকরি পেতে গেলে ডেফিনেটলি কোয়ালিটি লাগে, এবং কম্পিউটার থেকে কি চাকরি পাওয়া যায় সেটার থেকে ইম্পর্টেন্ট কথা, কম্পিউটার থেকে চাকরি পাওয়া যায়, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট কথা, তুমি যে চাকরিতেই যাও সেই চাকরিতেই কম্পিউটার লিটারেসি লাগে। তুমি যে কোনো জবের ক্ষেত্রে দেখে নাও, তুমি যদি যে কোনো গভর্নমেন্ট জব, যে কোনো প্রাইভেট সেক্টর জব, ইভেন ই বেসিক জব, দ্যাট মিনস রিসেপশনিস্ট বা লাইক দিস, এই সমস্ত জবের ক্ষেত্রেও কিন্তু খুব কমন একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে বেসিক কম্পিউটার লিটারেসি। এবার বেসিক কম্পিউটার লিটারেসির জন্য আমরা ইউথ কম্পিউটার সেন্টার, অমুক কম্পিউটার সেন্টার, ব্রেনওয়্যার, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিটা, ডিটা, ডব্লিউডি কোর্স করে বেড়াই। এবং খুব রিনাউন্ড কোনো জায়গা ছাড়া, যেমন গভর্নমেন্টের ক্ষেত্রে বলা হয় ডোয়েক, ডোয়েকের কোর্স ছাড়া এই সমস্ত সিটা, ডিটা যাই করো না কেন যে কোনো জায়গা থেকে, এই সার্টিফিকেটগুলোর কোনো ভ্যালু নেই। তো আলটিমেটলি যদি আমার ভ্যালুর জন্য সার্টিফিকেট করতে হয়, তো আমি সার্টিফিকেট করব, সেখানে আমার শুধু সার্টিফিকেটটা ইম্পর্টেন্স, কিন্তু কাজটা আমাকে শিখতে হবে। এবং আমার এখানে কাজ শেখা হচ্ছে, 11-12 একটা স্কোরিং সাবজেক্ট পাওয়া হচ্ছে, পরবর্তীকালে যে কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কম্পিউটার লিটারেসি পার্টটা আমার কাছে ইজি হয়ে যাচ্ছে, অনেকগুলো অপশন আমার কাছে এখানে রয়েছে। দ্যাটস ওয়াই আমার মনে হয়েছে কম্পিউটারটা ইম্পর্টেন্ট। কিন্তু যারা যারা সায়েন্সের ক্ষেত্রে বলছি, যারা যারা বায়োলজি নিয়ে পড়তে চাও, যারা যারা বায়োলজি রিলেটেড যে কোনো পার্টে যেতে চাও, অ্যাজ লাইক জুলজি, ফিজিওলজি, বোটানি, এই টাইপ অফ যে কোনো পার্টে যেতে চাও, যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়তে চাও, নার্সিং পড়তে চাও, তারা পিওর সায়েন্সের সাথে বায়োলজি ডেফিনেটলি রাখতে পারো, কোনো সমস্যা নেই, ডিটারমাইন্ড হয়ে যাও। বাট যারা বাকি সাবজেক্ট নিয়ে পড়তে চাও, অ্যাজ লাইক বিটেক, বিএসসি, এই টাইপ অফ সাবজেক্ট নিয়ে পড়তে চাও, সেখানে কোন কোন সাবজেক্ট ইম্পর্টেন্ট এবং কম্পিউটার ইম্পর্টেন্স কতটা,
আমি আগেও একটা কথা বলেছি যে নর্মালি আমি যেহেতু কম্পিউটারের টিচার, কম্পিউটার আমার ফেভারিট সাবজেক্ট, তো আমি সবসময় কম্পিউটারকে আগে রাখবো। কিন্তু এখানে যারা তোমাদের স্পিকার আছে তাদের মধ্যে একজনই কম্পিউটার সায়েন্স নিয়ে অনার্স করছে, বাকিটা কেউই কম্পিউটার সায়েন্স নিয়ে কোনো সাবজেক্ট পড়ছে না। কেউ বিটেকে আছে, কেউ ম্যাথ, কেউ ফিজিক্স, কেউ বিবিএ, কেউ বিসিএ, ডিফারেন্ট ফিল্ডে আছে। তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে তোমাদের সাথে যে এই সমস্ত সাবজেক্ট নিয়ে যদি তোমরা পড়তে চাও তাহলে এখানে কতটা কম্পিউটার লাগে। ওকে, সো ওদের বলা শেষ হয়ে গেলে লাস্টে আমি না হয় আরো কিছু বলবো, কারণ ওদের বলার থেকে কিছু কোয়ারিজ তৈরি হতে পারে। তো আপাতত আমি খুব সিম্পল ভাবে তোমাদেরকে জিজ্ঞাসা করব, কারোর বেসিক কোনো কোয়েশ্চেন্স আছে বা কারোর আমার কথা শুনতে সমস্যা হচ্ছে বা এরকম কোনো প্রবলেমস আছে থাকলে আমাকে কাইন্ডলি একটু বলো, না হলে আমি ফার্স্ট স্পিকারকে বলবো কথা স্টার্ট করার জন্য। কারোর কোনো সমস্যা আছে কি? আই গেস সবাই চুপ, ধরে নিচ্ছি কারোর কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমি ফার্স্ট আচ্ছা, কারোর যদি মাইক্রোফোনে কথা বলতে প্রবলেম মনে করো তোমরা চ্যাট বক্সে কিন্তু জানাতে পারো। হ্যাঁ, তোমাদের যে কোনো কোয়ারিজ থাকলে বা কোয়েশ্চেন্স থাকলে, কেউ যদি কমফোর্টেবল না হও মাইক্রোফোন অন করতে, তোমরা চ্যাট বক্সে লিখতে পারো। হ্যাঁ, ডেফিনেটলি তোমরা চ্যাট বক্সে লিখে জানাতে পারো। সো কারোর যদি কোনো কোয়ারি না থাকে ধরে নিই, তাহলে আমি ফার্স্ট স্পিকার সৌম্যদীপকে বলবো। সৌম্যদীপ ম্যাথমেটিক্সে বিএসসি করছে। দে আর অল পার্সুইং ক্যান্ডিডেট, তারা সবাই এই মুহূর্তে ফিল্ডে আছে, অর্থাৎ ফিল্ডের খবরটা বাকি সবার থেকে ওরা বেশি বলতে পারবে কারণ ওরা এই মুহূর্তে ফিল্ডে আছে। তো ফার্স্ট আমি সৌম্যদীপকে বলছি সৌম্যদীপের কিছু কথা তোমাদের সাথে, কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। ও ম্যাথমেটিক্সে আছে। মাই অডিবল প্রপারলি? হ্যাঁ, শোনা যাচ্ছে পরিষ্কার। হাই, গুড ইভিনিং গাইস। আমার নাম সৌম্যদীপ চক্রবর্তী। আমি মাধ্যমিকের পরে পিওর সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিলাম। আমার ফোর্থ সাবজেক্ট হিসাবে মানে আমার কম্বিনেশন ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যেটা অলওয়েজ পিওর সায়েন্সের থাকেই। এন্ড চয়েসটা আমাদের ফোর্থ সাবজেক্টের ক্ষেত্রে আসে, যেটা হচ্ছে কম্পিউটার, বায়োলজি এন্ড স্ট্যাটিস্টিক্স। তো আমি ডিটারমাইন্ড ছিলাম আমার এতে আমি ম্যাথমেটিক্স অনার্স করতাম, এটাই আমার গোল ছিল। তো আমি সেই কারণে নিয়েছিলাম। তো আমি এখন সেটাই এক্সপ্লেন করব যে নেওয়ার ফলে আমরা কি কি বেনিফিট পেয়েছি। কারণ বেনিফিটটা আমি যদি পেতাম না, সেক্ষেত্রে আজকে আমার এখানে এই লেকচারটা দেওয়ার কোনো মানে থাকতো। ওকে, সো আমি 2017 এর ব্যাচ, আমি স্যারের কাছে ভর্তি হয়েছিলাম 2017-এ। সো ফার্স্টলি অন্য ফিল্ডে কম্পিউটারের স্কোপ বা কম্পিউটারের ইউটিলিটি অনেক বেশি অবভিয়াস। কোনো ইঞ্জিনিয়ারিং পার্ট বা কোনো অ্যাপ্লিকেবল পার্ট যেগুলো, কারণ ম্যাথমেটিক্স অতটাও অ্যাপ্লিকেবল, যেহেতু আমি পিওর ম্যাথমেটিক্সের পার্টে বিএসসি করি, সেহেতু সেখানে অ্যাপ্লিকেবল অতটাও নয়। বাট সেখানে কিভাবে অ্যাপ্লিকেবল সেটা পরে স্পিকাররা তোমাদের এক্সপ্লেন করবেন। তো আমার যেটুকু বলা, যে দেখো আমার কাছে অপশন ছিল স্ট্যাটিস্টিক্স বা বায়োলজি। বায়োলজি আমি নিইনি, বাট স্ট্যাটিস্টিক্স নয়। প্রশ্নটা হচ্ছে কারণ ম্যাথের সাথে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স। আমি যদি শুধু 11-12 কথা বলি, পরবর্তীতে আমি আসবো পরে, তাহলে শুধু 11-12 কথা যদি আমি বলি অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্স প্রায় সমান সাবজেক্ট এবং অনেক পুরনো সাবজেক্ট। যখন কম্পিউটার সায়েন্স আবিষ্কার হয়নি তখন স্ট্যাটিস্টিক্স আছে। তো তাহলে প্রপারলি পরের কোয়েশ্চেন আসবে যে ওয়াই কম্পিউটার সায়েন্স ওভার স্ট্যাটিস্টিক্স। এর উত্তরটা পরে পেয়েছি, আমিও তোমার বয়সে এসে জানতাম যে নিয়ে আমি লাভ কি পেয়েছি। আমি সেটা বিএসসি তে উঠে, বিএসসি তে উঠে কি হলো দেখো। ফার্স্ট ধরো তুমি অন্য ফিল্ড থেকে আসছো, তুমি ম্যাথ বা ফিজিক্স অনার্স করছো। আমি এই দুটো সাবজেক্ট নিয়ে বলছি এবং পরবর্তীতে আমি ম্যাথ নিয়ে বলবো। তো যখন তুমি ম্যাথ নিয়ে পড়তে চাইছো, তোমার কাছে পাসের জন্য অপশন থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার, স্ট্যাটিস্টিক্স। দ্যাটস এই চারটে সাবজেক্ট তুমি নিতে পারো। তোমার অনার্সটাকে ছেড়ে দেবে, অনার্স তো তুমি ম্যাথমেটিক্স অবভিয়াসলি করছো। এবার এখানে তুমি বলতে পারো হ্যাঁ ফিজিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স
অনেক বেশি অ্যাপ্লিকেবল সাবজেক্ট ম্যাথের জন্য। ঠিক কথা, টোটালি একটু আমরা যদি সিলেবাস অ্যানালিসিস নিয়ে করি তাহলে আমরা দেখব যে আমাদের একটা পার্ট, যখন সেকেন্ড সেমিস্টারে আমাদের পুরো একটা পেপার পাস না নিলে, কারণ আমি 11-12 পড়ে এসেছি, আমি ফোর্থ সাবজেক্ট হিসেবে নিয়েছিলাম 11-12, তাহলে সেটার কন্টিনিউয়েশনে আমি দুটো পেপার সেই বেসের ওপর কন্টিনিউয়েশনে চালিয়ে দিতে পারি। তার মানে এটা কখনোই নয় যে তুমি অন্য স্ট্রিম থেকে গেলে ম্যাথমেটিক্স অনার্স পড়তে পারবে, বাট অনার্সের চাপের সাথে তোমার ওটাকে আর কভার করতে হবে, কারণ ওটার বেস তুমি শিখেছো অলরেডি আগে। তাহলে এখানে কি তোমার শর্ট হলো কেন? কারণ অনার্সের সময় কম, সাবজেক্ট হিউজ, তাহলে ওখানে তোমার ফার্স্ট ইউটিলিটি পাওয়া যাবে। সেকেন্ড ইউটিলিটি কোথায়? কম্পিউটারের প্র্যাকটিস, ম্যাথের সাথে ওতপ্রোত হয়ে জড়িত। যখন আসবে প্র্যাকটিক্যালটা, যারা এই ফিল্ড থেকে আসেনি, কারণ ধরো যখন তোমায় আসছে যারা অন্য ফিল্ড থেকে এসেছিল তারা 2.5 বছরের এক্সপিরিয়েন্স, তুমি কিন্তু 4.5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। তাহলে ওই 2 বছরের যে এক্সট্রা এক্সপিরিয়েন্সটা সেটা কাজে তোমার লাগবে, কারণ জিনিসটা সেম। কারণ অঙ্কটা তো তুমি জানছোই, ওটা তুমি অনার্স পড়ছো, তার অ্যানালিটিক্যাল জিওমেট্রি সমস্ত কিছু তুমি জানছো, সেটার অ্যাপ্লিকেশন করার জন্য তুমি যে পার্টটা পাচ্ছ সেটা তোমার 2 বছর আগে থেকে জানো। ইউটিলিটি নর্মাল ব্যাপার। সেকেন্ড, দেন থার্ড কি আসছে, এবার আরো বড় লেভেলে যাওয়া যায়, পরবর্তী লাইফে কি কাজে লাগে সেটা। আগে অনেক লোকে বলতো যে কম্পিউটার ডিসিশন এরা অফ কম্পিউটার, অন্তত কোভিড এর পরে আশা করা যায় এটা বলারই প্রয়োজন নেই যে ডিসিশন এরা। এখন আমরা যেখানে বসে আছি এটাই ওর জবাব প্রকারান্তরে দিয়েই দিচ্ছে, কাজে আলাদা করে আর বলার কোনো মানে। তো লাস্টে আমি টোটালি যেটা বলতে চাই, এখন ধরো তোমরা মাধ্যমিক সবে দিয়েছো, 11-এ উঠছো, স্বাভাবিক ব্যাপার, অত বড় গোল তোমাদের ভেবে রাখা সম্ভব না, ভেবে রাখার প্রয়োজন। যখন তুমি সাবজেক্ট চুজ করছো তোমার দুটো ক্রাইটেরিয়া। নাম্বার 1 ক্রাইটেরিয়া, তুমি কি পড়তে চাও। এখন সবাই সারাদিন মোবাইল নিয়ে বসে আছে, তুমি আমি সবাই চারিদিকে বসে আছে মোবাইল নিয়ে, তাহলে তুমি সেটাকে নিয়ে খানিকটা স্টাডি করো যে হ্যাঁ আমি এটা পড়তে চাই, আমার ভালো লাগে, এটা ভালো লাগা 1 নম্বর প্রায়োরিটি। তারপর সেকেন্ড, ভালো লাগে না, কেউ বললো, আমি বললাম, স্যার বললো, আমি ওখানে শুনতে পেলাম যে আমার কম্পিউটার সায়েন্স পড়তেই হবে, কম্পিউটার সায়েন্স পড়লে আমি সারা জীবনে অনেক কিছু করে ফেলতে পারবো, নট। ফার্স্টলি তোমার যা ভালো লাগে তুমি সেই সাবজেক্ট চুজ করো। সেকেন্ড, এবার ধরো তুমি এরকম একটা পজিশনে এসছো, তোমার ভালো এটাও লাগে, ভালো কোনোটা একটু বেশি লাগে, কোনোটা একটু কম লাগে, ইট মে বি পসিবল। বাট যখন তুমি একটা জিনিস নিয়ে পড়তে যাচ্ছ সেখান থেকে কি কি রাস্তা তোমার হাতে খুলবে, কারণ আমরা একটা কিছু পড়তে যাই কখন, আমরা যখন একটা জিনিস পড়তে যাই সেখান থেকে আরো 5 দিকের রাস্তা খুলে যায়। তাহলে সেই রাস্তা আমি কোথায় কোথায় যেতে পারি সেগুলো একটু ছোট। তোমার এখন ক্লাস 11-এর ফার্স্টে তুমি 5 বছর পরে কি করবে এটা আমিও জানতাম না, তুমি জানবে এটা বলে। কাজেই সেটাকে তুমি দেখে তবে পরবর্তী এটার দিকে স্টেপটা ফেলো। তাহলে ফার্স্ট প্রায়োরিটি তুমি কি চাও, সেকেন্ড প্রায়োরিটি তোমার অ্যাসপেক্টস কি কি আছে সেটা নিয়ে যদি তুমি ভবিষ্যতে, এই দুটোর উপর ডিপেন্ড করে নিজের এটা নাও। আর যদি আমার সাবজেক্টে আসো, আমার কথা বলি, যদি ম্যাথমেটিক্স অনার্স ভবিষ্যতে পড়তে চাও তাহলে নির্দ্বিধায় আমি বলবো কম্পিউটার সায়েন্স নাও। প্রসঙ্গত একটা কথা বলে রাখবো, কেন আমি ল্যাপটপ সায়েন্স নিতে চাই, আমি ল্যাপটপ সায়েন্স নেব, কোন উপায় আছে ল্যাপটপ সায়েন্স নেওয়ার? কম্পিউটার আমার ঠিক পছন্দ নয়, খুব ভারী বস্তু আর কি। ল্যাপটপ হালকা পালকা নিতেও পছন্দ। হ্যাঁ একটু মিউট করো, আমি পরে দিচ্ছি। তো হ্যাঁ যেটা বলছিলাম, তো ওই ক্ষেত্রে মনে রাখতে হবে 70% কলেজ কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এখনো কম্পিউটার সায়েন্স পাস দেয় না, ফিজিক্স কেমিস্ট্রি কম্বিনেশনের সাথেই আসে। তো সেইটাকে যখন ফর্ম ফিল আপ করবে সেইটা মাথায় রেখে নাম্বারটা, সাবজেক্টটা চুজ করবে,
যাতে পরবর্তীকালে প্রবলেম না হয়। কারণ ওখানে ফার্স্টে অনেক সময় অপশন দেখায় না, এটা করে দেওয়ার পরে ওখানে অপশনটা চায় যে কি কি সাবজেক্ট আমি নেব। ওকে, এইটাই বলার ছিল আমার। ওকে। সৌম্যদীপ আমাদের সাথে ওর এক্সপিরিয়েন্স শেয়ার করলো, ম্যাথ নিয়ে পড়াশোনা করছে। নেক্সট আমি যাকে বলার জন্য রিকোয়েস্ট করব সেটা হচ্ছে চন্দ্রিমা। চন্দ্রিমাকে বলবো কাইন্ডলি একটু যদি তোর এক্সপিরিয়েন্সটা শেয়ার করিস। চন্দ্রিমা ফিজিক্সে অনার্স করছে এই মুহূর্তে। তো চন্দ্রিমা আশা করি আমাদের সাথে আছে। হ্যাঁ, চন্দ্রিমা দেখতে পাচ্ছি। চন্দ্রিমাকে বলবো কাইন্ডলি তোর একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার কর। সবাইকে সন্ধ্যা। আর আমার নাম চন্দ্রিমা। তো ফিজিক্স অনার্সের স্টুডেন্ট। আমার 11-12 সাবজেক্ট কম্বিনেশন ছিল, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেরকম থাকে সেটা, তার সাথে কম্পিউটার সায়েন্স। আমার কম্পিউটার সায়েন্স নেওয়ার গল্পটা একটু অন্যরকম। আমি অত চিন্তা ভাবনা করে কম্পিউটার সায়েন্স নিইনি। তো আমার মনে হয়েছিল কম্পিউটার সায়েন্স নেব, সবাই বলছে তাই নিয়েছি। আর বায়ো আমার একটু টাফ লাগতো, কারণ আমি বায়ো পড়তে পারতাম না। আর আমি যে স্কুলে ছিলাম সেখানে স্ট্যাটের কোনো গল্প ছিল না। তো সেই সূত্রেই আমার কম্পিউটার সায়েন্সে যাওয়া। তো কম্পিউটার সায়েন্স জিনিসটা প্রথমে আমার কাছে পুরোটাই অজানা, যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট ছিলাম, জানতাম না, নতুন একটা সাবজেক্ট ছিল 11-12। তো পড়তে পড়তে জিনিসটার প্রতি ভালো লাগা ছিল, ভালো এসেছিল। তো এবার মানে যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে, মানে এখনো অনেকে বলে যে কম্পিউটার সায়েন্সের কোনো কিছু নেই, কম্পিউটার সায়েন্স পড়ে কি করবি, কিছু করার নেই। কিছু করা না করাটা তো পরের ব্যাপার। ফার্স্ট ব্যাপার যেটা আসে সেটা হচ্ছে আমার সেটা পরবর্তীতে কোনো কাজে লাগবে কি লাগবে। তো লাগবে কি লাগবে না বলতে, আমার সাবজেক্ট তো ফিজিক্স। ফিজিক্সে আসার পর এটুকু বোঝা গেছে যে যদি কম্পিউটার সায়েন্সটা আমি না পড়তাম, আমি বায়ো স্টুডেন্ট হতাম, আমি হয়তো অনেক প্রবলেম ফেস করতাম। তার কারণ হচ্ছে ফিজিক্সের সবচেয়ে মেন পোর্শন যেটা প্র্যাকটিক্যাল পোর্শন, ম্যাথামেটিক্যাল ফিজিক্সের, যেটা আমাদের হয়তো 3 বছরই থাকে। তো সেটা হচ্ছে তাতে একটা ল্যাঙ্গুয়েজ কোডিং থাকে যেটা পাইথন। এই ল্যাঙ্গুয়েজ কোডিংটা যারা 11-12 কম্পিউটার সায়েন্স পড়ে আসছে, তো তাদের কাছে জিনিসটা ধরতে ইজি হয়। বাট হুট করে এসে কলেজ লাইফে দুম করে একটা ল্যাঙ্গুয়েজ কোডিং শিখছি, আমার কম্পিউটার সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমার কোডিং সম্পর্কে কোনো আইডিয়া নেই, এটা একটু প্রবলেম হয়। এটা আমি দেখেছি, আমার বন্ধুদের ক্ষেত্রেও অনেক প্রবলেম ফেস করতে আমি দেখেছি। যেহেতু আমার 11-12 কম্পিউটার সায়েন্স ছিল, তো আমি C++ কিছু ধারণা আমার ছিল, তার জন্য আমার জিনিসটা অনেকটা ইজি হয়েছে। আর একটা কথা বলার যেটা সেটা হচ্ছে, শুধু পাইথনের জন্যই যে কম্পিউটার না, ওটা তো থাকে, তো 3 বছরে শিখে যাবো এরকম মনে হতেই পারে। এছাড়া ফিজিক্সে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন কমিউনিকেশন সিস্টেম নিয়ে কিছু জিনিস আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স বলে একটা পোর্শন আছে। এগুলোর বেশিরভাগ অংশটাই আমাদের 11-12 কিন্তু কম্পিউটার সায়েন্সের অন্তর্গত। তো কম্পিউটার সায়েন্সটা যদি জানা থাকে, তো এটা আমার মনে হয় অনেকটা ইজি হয় যে পরবর্তী জিনিসটাকে, কারণ আমরা বেসিকটাকে বুঝে সেই লেভেলে কি আবার পরেরটাকে ধরাটা একটু ডিফিকাল্ট হয়। তো আমার যদি বেসিকটা জানা থাকে, তো আমার পরের গিয়ে জিনিসটাকে ক্যাচ করতে বা জিনিসটাকে নিয়ে পড়তে অনেকটা ইজি হয়, ফার্স্ট থিং। আর সেকেন্ড থিং, মানে আজকাল কম্পিউটার ছাড়া কিছু হয় না। যারা বলে যে কম্পিউটার পড়ে কি করবি, তাদের অন্তত এটা বোঝা উচিত যে যেখানে দাঁড়িয়ে আছি আমরা, সেখানে কম্পিউটার ছাড়া কিছু হয় না, কিছু হতে পারে না। এবং পরবর্তীকালে আস্তে আস্তে হয়তো আরো ফিল করতে পারবি, তোরা তো সবে 10 বা 9 বা 10 পাস করেছিস সেরকম, তো আস্তে আস্তে ফিল করবি যে কম্পিউটারটা কাজে লাগে, প্রচুর পরিমাণে কাজে লাগে, যে কোনো সাবজেক্ট হোক না কেন। আমি তো আমার সাবজেক্টে বুঝেছি যে খুব মানে দরকার ছিল, হয়তো আমি বায়ো নিলে ভুল করতাম। আর সবচেয়ে বড় কথা যেটা, কম্পিউটার হচ্ছে একটা স্কোরিং সাবজেক্ট, মানে একটু পড়লে অনেক নাম্বার পাওয়া যায়। তো সেই দিক থেকে বলবো কম্পিউটার না, আমি বলবো না যে বায়ো নিস না। যাদের ভালো লাগে, যাদের ওটাতেই বেশি ইন্টারেস্ট, তো তারা বায়োর দিকে যা, অবভিয়াসলি যা। কিন্তু মানে যারা মনে করিস যে এরকম ফিজিক্স নিয়ে পড়বি বা ম্যাথস নিয়ে পড়বি বা এরকম কিছু নিয়ে থাকবি, কম্পিউটার সায়েন্স 9 নিতে পারিস পরে।
বা এরকম কোনো সাবজেক্ট নিবি, সায়েন্সের অন্য কোনো লাইন যাবি, তোর কিন্তু কম্পিউটার মানে তোদের কাজে লাগবে। তো এটা তোদের মানে একটা সাজেশন হিসাবে নিতে পারিস। আর কি বলবো, তো আগে তো সৌম্যদীপ পুরোটাই বললো যে কি কি কাজে লাগে কি কি না লাগে। আর পরবর্তীকালে চাকরির ক্ষেত্রে যদি বলিস যে কোনো কিছুর ক্ষেত্রে বেসিক রিকোয়ারমেন্ট থাকে যে কম্পিউটার অন্তত বেসিক জানতে হবে, মানে জানাটা দরকার নেই, এরকম একটা রিকোয়ারমেন্ট থাকে। তো সেটাও তোদের পূরণ হয়ে যাবে যদি জানিস। তো এবার তোদের সেটা ভেবে দেখতে হবে তুই নিবি কি নিবি না। এবার আসি কলেজে, যেহেতু ফিজিক্স অনার্স, তো ফিজিক্সের সাথে তো পাস থাকে, পাশে অপশন থাকে বেশিরভাগ ক্ষেত্রে ফিজিক্স এর সাথে কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস। অনেক কলেজেই কম্পিউটার সায়েন্স অ্যালাউড নয়। তো ফিজিক্স এর সাথে কম্পিউটার সায়েন্স নিলে সুবিধা হচ্ছে ফিজিক্স এর পড়তে পড়তে কম্পিউটারের কিছু পোর্শন, মানে কম্পিউটারের সিলেবাসটাই এমন যে একটা সেমিস্টারে গিয়ে পুরোটাই তোর অঙ্কের চ্যাপ্টার হয়তো একটা পুরোটাই আসবে তোর কম্পিউটার। তো ওই জায়গাটা অনার্স সামনে পাস সামলানো খুব মুশকিল হয়ে যায়। তো ওই টাইমটা যদি আমি কম্পিউটারের বেসিকটা জানি তো ওটা আমার ইজি হয়ে যায়, যে ওই চ্যাপ্টারটা আমি একটু কম পড়লাম তো আমার ওখান থেকে হয়ে যাবে। তো সেই জন্য বলবো ম্যাথস পাসেও আছে, কম্পিউটার পাস থাকলে তো আরো সুবিধা, কম্পিউটার আরো তোর চর্চায় থাকছে। তো মানে খুব একটা বাজে সাবজেক্ট বা বাদ দেওয়ার মতো সাবজেক্ট কিন্তু কম্পিউটার সায়েন্স নয়। তো এটা কাজে লাগে, মানে মেনলি যেটা বলবো যে কোনো সাবজেক্টই নিস না কেন অনার্স হিসাবে কম্পিউটার সায়েন্স কিন্তু কাজে লাগে। এবার সেটা তোদের ইচ্ছা, তোরা কি হিসাবে ডিসাইড করবি যে তোরা কি নিবি কি নিবি না। বাট একবার ভেবে চিন্তে ডিসিশনটা নিস। যদি বায়োর দিকে যাওয়া হয় তাহলেই বায়ো নিস, আর যদি এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই লাইনে যাওয়ার ইচ্ছা থাকে বা ডিফারেন্ট কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে আইটি আছে বা এমনি আছে, তো তার সেগুলোর দিকে যাওয়ার যদি ইচ্ছা থাকে তো সেগুলোর ক্ষেত্রে আমি বলবো কম্পিউটারটা নেওয়া উচিত। তো এবার সেটা তোদের ব্যাপার, তোরা কম্পিউটার সায়েন্স নিবি কি নিবি না। শুধু সায়েন্স নয়, তো যারা এমনি লাইনে মানে নন সায়েন্সে আছিস তাদের জন্য বলবো কম্পিউটার অ্যাপ্লিকেশনটা নেওয়া উচিত। তার কারণ হচ্ছে পরবর্তীকালে লাগবে, মানে তুই যা কিছুই করিস না কেন, যে কোনো স্ট্রিমেই যাস না কেন, নন সায়েন্স যে কোনো জায়গায় যাস না কেন, সেখানেও তোকে কম্পিউটার বেসিক জানতে হবে। তো আমার মতে যদি সেরকম কিছু ভেবে থাকিস, খুব বেশি দূর ভাবতে হবে না, কলেজটা ভাবলেই হবে। তো কম্পিউটার সায়েন্সটা নেওয়া আমার মতে আর কি, এটা একটা সাজেশন হিসাবে না। আর কিছু আমার সেরকম বলার নেই। তো ওকে চন্দ্রিমা, হ্যাঁ চন্দ্রিমা খুব ভালো বলেছে। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বললো আমাদের, যেটা সত্যি কথা, সেটা হচ্ছে যে ফিজিক্স বা ম্যাথের বেশ কিছু পার্ট কম্পিউটারের সাথে ম্যাচ করে এবং রিয়েলি ফ্যাক্ট। এবং যারা 11-12 পড়ছিস তাদের ক্ষেত্রে একটা কথা বলি যে 12-এ উঠে যে ফিজিক্সটা আছে তার ইভেন একটা গোটা চ্যাপ্টার তোরা 11-এ পড়ে আসবি, যেটা তোদের 12-এ পড়তে হবে না, এবং সেখান থেকে বেশ কিছু মার্কস থাকে। ওটা ফিজিক্সের চ্যাপ্টার কিন্তু ওটা থাকে ওখান থেকে। ওকে ফাইন, নেক্সট আমরা যাকে বলবো সেটা হচ্ছে বর্ষা। বর্ষা কম্পিউটার সায়েন্সেই অনার্স করছে, তো কম্পিউটার সায়েন্স ফিল্ডটাকে খুব ভালো করেও চেনেও, কম্পিউটার সায়েন্সটাই ওর ফিল্ড। তো আমি বর্ষাকে বলবো প্লিজ একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে। আর আমরা একটা লিমিটেড টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, দ্যাটস ওয়াই যারা স্পিকার তাদের বলবো সবই বলো, একটু ব্রিফ করো, তাতে আমাদের কমপ্লিট করতে সুবিধা হয়। ওকে, থ্যাংক ইউ। Okay, I'm Borsha Dash. Right now, I'm pursuing BSc in Computer Science at Shwendranath. So আমি একদম টোটালি কি বলবো টেকনিক্যাল মানে ফিল্ডটার কথা বলতে চাই, কারণ সৌম্যদীপ অ্যান্ড চন্দ্রিমা অনেক কিছুই বলেছে যেগুলো মানে কম্পিউটার সায়েন্স নেওয়ার জন্য মানে কেন নেওয়া উচিত, কিসের জন্য নেওয়া উচিত, তো সেটা বলেছে। সো আমি বলতে চাই যে নিলে কি কি সুবিধা হতে পারে ফর দিস কম্পিউটার সায়েন্স অনার্স, আমি সেটা বলতে চাই। সো আমি কম্পিউটার সায়েন্স নিয়েছিলাম 11-12-এ। আর আমার একমাত্র মানে আমি কম্পিউটার সায়েন্স নিয়েছিলাম অ্যাজ আ ফোর্থ সাবজেক্ট এটা নয়। আমি ইনফ্যাক্ট সায়েন্স স্ট্রিমটাই চুজ করেছিলাম কম্পিউটার সায়েন্সের জন্য, বিকজ আমার কম্পিউটার সায়েন্সে মানে ফার্স্ট থেকে একটুখানি অ্যাট্রাকশন ছিল। সো
উম, এবার ব্যাপারটা হচ্ছে 11-12 আমরা যা পড়ে এসেছি কম্পিউটার সায়েন্সে, সো এর মধ্যে কিছু কিছু টপিকস থাকে। ফর এক্সাম্পল, যেটা আমাদের কাছে নতুন, যেটা আমরা ইন্ট্রোডিউস হই, সেটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমরা এখন যেহেতু কম্পিউটার প্রচন্ড প্রচন্ড মানে কি বলবো, মার্কেটে প্রচন্ড ইম্পর্টেন্স পাচ্ছে, তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রচন্ড ইম্পর্টেন্স পাচ্ছে, তাই জন্য আমরা সবাই মোটামুটি জানি যে প্রোগ্রামিংটা কি, মানে কিছুটা অ্যাটলিস্ট আইডিয়া আছে। সো 11-12 কম্পিউটার সায়েন্স নিলে মানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার প্রতি একটু আইডিয়া। এবার ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা 11-12 পাস আউট করে, যেমন আমি কম্পিউটার সায়েন্স অনার্স নিয়েছিলাম, সো আমাদের তো এটা সেমিস্টার সিস্টেম কলেজের লাইফটা। তো টু বি ভেরি অনেস্ট, আমি ফার্স্ট সেম অলমোস্ট কিছুটা পড়েই আমার অলমোস্ট হয়ে গেছিল। বিকজ আমাদের ফার্স্ট সেমে যেটা থাকে, যে দুটো টপিক, একটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স আর একটা থাকে মানে সি ল্যাঙ্গুয়েজ, একটা পুরো একটা সাবজেক্ট থাকে। সো আমরা যদি 11-12 যখন আমরা পড়েছিলাম, তখন আমাদের এই সি ল্যাঙ্গুয়েজটা ছিল, মানে সি আর C++ ছিল, একটু কম্বিনেশন টাইপের ছিল, তাই জন্য আমাদের এখানটা অতটা প্রবলেম হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে কম্পিউটার সায়েন্স নিয়ে যারা ইন্টারেস্টেড আছে, আমি একটা জিনিস খেয়াল করেছি, মানে তারা কম্পিউটার মানে কি বলবো CSE করতে, যেটা যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। সো এবার অনেক সময় হয় আমরা 11-12 পড়াকালীন ওয়েবজি দিই, JEE মেন্স দিই, যেটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স। তো সেগুলো অনেক সময় অনেকে ক্র্যাক করতে পারে না, এবং তারপর অনার্সে ঢুকে, যেমন যে কোনো অনার্স নিয়ে পড়ছে, অনেকে ফিজিক্স অনার্স নিয়ে পড়ছে, অনেকে ম্যাথস অনার্সে যায়, অনেকে কেমিস্ট্রি অনার্সে যায়, অনেকে কম্পিউটার সায়েন্স অনার্সে যায়। সো এবার আমি তাদের জন্য একটা জিনিস, মানে একটা ইনফরমেশন দিতে চাই, যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ইচ্ছুক, আর যারা 12 পর ওয়েবজি বা JEE মেন্স ক্র্যাক করতে পারেনি, তাদের জন্য আমি একটা স্কোপ বলতে পারি, যেটা হচ্ছে বিএসসি করবার পর একটা পরীক্ষা হয়, মানে 3 বছর বিএসসি পারসিউ করার পর একটা পরীক্ষা হয়, যেটা হচ্ছে গেট পরীক্ষা। গেট বলে একটা এক্সাম হয়, যেটাতে তুমি কম্পিউটার সায়েন্স পড়ার পর, কম্পিউটার সায়েন্স অনার্স পড়ার পর তুমি এমটেক করতে। এমটেক মানে হচ্ছে তুমি কি বলবো, মানে যেটা বিটেক আমরা বলি, সেটার পর তুমি এমটেক করতে পারো। ইটস আ কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং, মানে ইঞ্জিনিয়ারিং এ বলতে পারো। তুমি সেই ইঞ্জিনিয়ারিং লাইনে আমি আবার ফিরে যেতে। সো অনেকে যারা ভাবে যে না আমি ইঞ্জিনিয়ারিং করতে পারলাম না, তো তাদের জন্য এই একটা ফিল্ড খুলে যায়। তো আমি এইটা জাস্ট ইনফরমেশনটা আমার দেওয়ার ইচ্ছে, কারণ অনেকে এই গেট পরীক্ষাটার ব্যাপারে মানে ঠিক অ্যাকোয়েন্টেড নয়, যে ইঞ্জিনিয়ারিং মানে আমি তাও মানে বিএসসি পড়ার পরও আমি ইঞ্জিনিয়ারিংটা কন্টিনিউ করতে পারি। আর আর যেটা লাস্টলি আমি বলতে চাই, মানে যেটা আমাদের মেইন টপিক ছিল, যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স 11-12 নেওয়া কেন ইম্পর্টেন্ট। সো কম্পিউটার সায়েন্স কি বলবো, এখানে আমাদের যে 11-12 যে সিলেবাস আছে, তার মধ্যে কিছু কিছু টপিক থাকে, যেমন যেটা মেইন আমাদের টপিক ছিল, মানে যেটা আমি 12 মানে যেটা আমাদের প্রচন্ড মানে ইন্টারেস্টিং ছিল, যেটা হচ্ছে নেটওয়ার্কিং টপিকটা। নেটওয়ার্কিং অ্যান্ড C++, 11 ছিল। সো নেটওয়ার্কিং এই সাবজেক্টটা তোমাদের যখন কম্পিউটার সায়েন্স অনার্স তোমরা পড়তে যাবে, তখন ওখানে একটা বড় পার্ট প্লে। সো এই নেটওয়ার্কিং সাবজেক্টটা মানে আমরা যা 11-12 পড়ে এসেছি, সেটা যখন আমরা কম্পিউটার সায়েন্স অনার্স করতে যাচ্ছি, বিএসসি করতে যাচ্ছি, তখন যেই পার্টটা আমরা 11-12 পড়েছি, ওটা পুরোটা এই অনার্সে এসে মাত্র একটা চ্যাপ্টারে কনভার্ট হয়েছে। তো এখানে এসে কি করে, টিচাররা এটা ধরে নেয় যে তোমরা এটা পড়ে এসছো, তো আমরা ওটাকে স্কিপ করে নেক্সট টপিকে চলছে। সো এবার যারা মানে 11-12 কম্পিউটার সায়েন্স নেয়নি, বা যারা বায়োলজি থেকে গেছে, তাদের এই জায়গাটা প্রবলেম হয়, কেন যে অলমোস্ট সব জায়গায় টিচারদের এই টেন্ডেন্সিটাই থাকে যে এরা 11-12 কম্পিউটার সায়েন্স পড়ে এসছে, আমি এটার পর থেকে পড়া। সো মানে 11-12 যারা কম্পিউটার সায়েন্স নেয়নি, তারা যদি পরবর্তীকালে কম্পিউটার সায়েন্স নেয়, তাদের এই প্রবলেমটা। যেমন আমি ফার্স্টেই বলেছি, ফার্স্ট সেম আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে, যেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা 11-12 অ্যাকোয়েন্টেড হয়েছি, যেহেতু আমরা কম্পিউটার সায়েন্স নিয়েছি। এবার তারা মানে যারা বায়োলজি থেকে এসছে বা অন্য কোনো সাবজেক্ট থেকে এসছে, মানে যাদের হয়তো পাশে স্ট্যাটস ছিল বা বায়োলজি ছিল, তারা তখন ওটাকে কোপ আপ করতে পারে। কেন হচ্ছে টিচাররা এটা ভেবে নেয় যে তারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছুটা জানে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে, তাই জন্য
ওরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে, তাই জন্য ওরা নেক্সট পার্ট থেকে পড়াতে শুরু করে। সো মানে 11-12 মানে কম্পিউটার সায়েন্স আমাদের অনার্সে যখন আমরা আসি, তো তখন ওখানে অনেক কটা মানে পোর্শনই কভার আপ হয়ে যায়, আর আমাদের কিছুটা কম পড়তে। সো আমার এইটুকুনি ছিল বলার এবার। ওকে, থ্যাংক ইউ বর্ষা। মেনলি আমরা মানে যে তিনজনের কথা শুনলাম এরা সবাই বিএসসি অর্থাৎ অনার্স লেভেলে পড়াশোনা করছে এই মুহূর্তে, এবং তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। নাও আমরা যাদের সাথে কথা বলবো এরপর পরপর, তারা অ্যাকচুয়ালি এই মুহূর্তে বিটেকের সঙ্গে আছে। তো ফার্স্ট আমি জিতকে বলবো নিজের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করতে, এবং আবারও একই একটা রিমাইন্ডার দিচ্ছি, খুব খারাপ লাগছে দিতে, বাট আই এম হেল্পলেস, যে একটু টাইমটা মাথায় রেখে বলার চেষ্টা করো। আর সবাইকে বলছি, ইন এনি কেসেস যদি সবার পক্ষে বলা সম্ভব না হয়, সেক্ষেত্রে আমি আবার লিঙ্ক সেন্ড করবো। তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই কানেক্টেড আছো, আমি আবার লিঙ্ক শেয়ার করবো, কাইন্ডলি একটু জয়েন করো, সেটা তোমাদের জন্য সুবিধা হবে। সো জিতকে বলছি, জিত কাইন্ডলি একটু বলা স্টার্ট করো প্লিজ। Am I audible? হ্যাঁ, একদম। Hello everyone, I am Jit Kumar Noshkor. I am currently pursuing BTech in CSE, Computer Science Engineering from Swami Vivekananda Institute of Science and Technology. So আমার প্রথম থেকে ইচ্ছে ছিল কম্পিউটার নিয়ে কিছু করার, আর আমার ইন্টারেস্টের ফিল্ডটা ছিল সাইবার সিকিউরিটি আর কোডিং এর উপরে। তো আমি 10 পর থেকেই ডেডিকেটেড ছিলাম যে আমি কম্পিউটার নিয়ে কিছু একটা করতে চাই। তো আমি কম্পিউটার সায়েন্স নিই। তারপরে এখন আমি বিটেকও করছি, সেখানেও আমার কম্পিউটারটাই মেন সাবজেক্ট এখন আছে। তো আমাদের আজকের যে টপিকটা, যে কম্পিউটারটা কতটা ইম্পর্টেন্স, সেটা আমি এখন বুঝতে পারছি, কারণ আমি 11-12 যে কম্পিউটারটা মানে যতটা করেছি, আমি সেই জিনিসটাই এখনই পাচ্ছি। আমার সেকেন্ড সেমে আমার পুরো একটা টপিকই হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের উপর, যেটা আমি 11-12 পুরোটাই করে এসেছি। এবার আমার আরো বন্ধুরা আছে যারা হয়তো মানে অন্য ফিল্ড থেকে এসছে, যারা সি কোনো কম্পিউটার কোনো চ্যাপ্টার করেনি। তো তাদের আমি দেখতে পাচ্ছি যে তারা সিটা না করেই অসুবিধায় পড়ে আছে। সেখানে যারা কম্পিউটার নিয়েছিল তারা অনেক সুবিধা পাচ্ছে, কারণ এগুলো তাদের হয়ে গেছে। এবার যে শুধু কম্পিউটার পড়বে তা না, তার সঙ্গে আমাদের ম্যাথ আছে, আর কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলোও কিন্তু আমাদের 11-12 যে সিলেবাসটা ছিল, সেই সিলেবাসটাই আমাদের এখন পাচ্ছি। যেমন ম্যাথের আমি কিছু বলতে চাই, ম্যাথের যেমন প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, ডেরিভেটিভ, সেই সব জিনিস এখনো পাচ্ছি। তারপর ফিজিক্সের আমি বলবো অপটিক্স, তারপরে ফাইবার লেন্থ, তারপরে নানা রকম আরো ওয়েভলেন্থ, সাউন্ড, কেমিস্ট্রি, পিরিয়ডিক টেবিল, এইসবও পাচ্ছি। আর সি এর আমরা যেগুলো করেছিলাম ফর লুপ, অ্যারে, স্ট্রিং, এইসবও আমরা এখন করছি। আমরা যখন 11-12 যে জিনিসটা আমরা 2 বছর থেকে প্রায় 2.5 বছরে যেটা শিখবো, সেটার জন্য আমরা এখন মাত্র হয়তো 6 মাস কি তার থেকেও কম সময় পাবো। তো সেখানে আমরা হয়তো অতটা চ্যাপ্টার ক্লিয়ার করতে পারবো না। আমাদের আগে থেকে হয়ে আছে বলে আমরা ইজিলি হয়তো করতে পারবো, কিন্তু যারা করতে পারছে না, যারা হয়তো অন্য ফিল্ড থেকে এসছে, যেমন অন্য বায়ো বা অন্য সাবজেক্ট থেকে, তাদের এই প্রবলেমটা হবেই। আমার এইটা মেন বলার কারণ হচ্ছে, যারা ডেডিকেটেড হয়তো ভেবেছিল যে আমরা সিএসসি বা কম্পিউটার নিয়েই করবো, তারা হয়তো এটা নিয়ে আরো এগিয়ে যেতে পারবে, কিন্তু যারা ওই সাবজেক্ট না নিয়ে অতটা ভাবেনি কিন্তু কোনোভাবে চলে এসছে, তাদের এখন প্রবলেম হবেই। এটা মানে চলতেই থাকবে। যখন পরে জবের জন্য হবে, তখন তারা হয়তো এতটাও ভালো দেখতে পারবে না, যারা আগে থেকে এইসব সি বা সি প্রোগ্রাম, আরো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখে এসছে। আর আমি বলতে চাই যে যারা হয়তো এখন ভাবছে যে শুধু সি নিলেই কেন হবে, আমি বলছি যে যাদের ইচ্ছে নয়, মানে হয়তো মনে হচ্ছে যে না নেবো না, তারা অবশ্যই যেতে পারে অন্য ফিল্ডে, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু যদি একবার ভালো লেগে যায় না, তাহলে এই সি মানে ল্যাঙ্গুয়েজ বা এইসব প্রোগ্রাম বা কম্পিউটার এগুলো মানে থাকা যাবে না। মানে এটাই মানে সবসময় যেন একটা জীবন হয়ে যাবে। আর এখনকার সময় এই 2020 বা 21 এই লকডাউনের সময় এখন মানে সবার সঙ্গে একটা অন্তরঙ্গ হয়ে গেছে কম্পিউটারে। আর আমি কম্পিউটার স্যারের কাছে, আমাদের অভিনন্দন স্যারের কাছে আমি কৃতজ্ঞ সবসময় থাকবো, কারণ ওনার কাছ থেকে মানে আরো ডেডিকেটেড হয়েছি, ইন্সপায়ার হয়েছি। মানে যতটা আমি ভেবেছিলাম যে 10 পরে কম্পিউটার নিয়ে এই করব, স্যার আরো ভালো করে পথ দেখিয়েছিল যে এইভাবে করতে পারি। তো এখন সেটার জন্য আমি আরো ভালো ইজিলি করতে পারছি। থ্যাংক ইউ জিৎ, সো নাইস অফ ইউ। হ্যাঁ, তো জিৎ যেহেতু বললাম, জিতের একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করি। জিৎ যখন 11 আমার কাছে স্টার্টিং এ পড়তে আসে, তখন ওর প্রোগ্রামিং জিনিসটার একটু শক্ত লাগতো। ঠিক আছে, আই গেস আমি ঠিক বলছি। তো
ও প্রোগ্রামিংটা নিয়ে বসে থাকতো, একটু সমস্যা হতো। তো Exactly. মজার ইনসিডেন্ট যেটা, আজকে ও বিটেক কলেজে গিয়ে ওদের মোটামুটি হাফ অফ দ্য স্টুডেন্ট যারা বায়ো ফিল্ড থেকে এসে তাদের ডেলি অনলাইনে প্রোগ্রামিং কোডিং শেখাচ্ছে। তো এটা একটা খুব ভালো লাগার জায়গা, শুধু ভালো লাগার জায়গা না, এটা ইভেন কম্পিউটার সাবজেক্টেরও এটা একটা মজা যে বিটেকে গেলে অন্তত প্রথম একটা বছর বা দেড়খানা বছর তুমি মোটামুটি একটু ক্যাজ হয়ে থাকতে পারো, কারণ সেক্ষেত্রে তোমার অনেকটা একটা অ্যাডভান্টেজ থাকে। ওকে, আমি বেশি কথা বলবো না কারণ আমরা অলরেডি টাইম কম আছে। আমি নেক্সট বলবো অভিককে কাইন্ডলি একটু ওর এক্সপিরিয়েন্স শেয়ার করতে। ও বিটেকের ফিল্ড থেকে আছে কিন্তু ও প্রবাবলি আইটি থেকে আছে, রাইট? সো অভিককে Hello, বলবো hello কাইন্ডলি। everyone. Hello, am I audible? একদম পারফেক্টলি। Okay. So start করার আগেই আমি আমার জুনিয়র ভাই বোনদের একটা ছোট্ট কোয়েশ্চেন করতে চাই। আচ্ছা, কেউ কি আমায় বলতে পারবে হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্কিং অর হোল্ডিং পার্সেন্টেজ ইন টার্মস অফ কন্ট্রিবিউশন ইন গ্লোবাল আইটি ইন্ডাস্ট্রি? একটু সোজা কথায় বলছি, হোল ওয়ার্ল্ডের আইটি বিজনেসে কত পার্সেন্ট কন্ট্রিবিউশন আছে ইন্ডিয়া? এনিওয়ান? এনিওয়ান? Anyone would like to answer? Please unmute yourself. ওকে, কেউ অ্যান্সার দিতে চাইছে না, তার মানে ধরে নিচ্ছি আমি। ওয়েল, আমি অ্যান্সারটা দিচ্ছি। একজন আনসার দিয়েছে মোর দ্যান Someone has 50%। mentioned more than 50. 50%। স্যার বলছি 55%। Okay, actually the answer is likely 20%. আমি ডিটেলসে বলছি। US holds likely 40%, UK holds like 30%, and India holds likely 20% of the global industry revenue. আমি কোয়েশ্চেনটা কেন করলাম সে কথা পরে আসছি, বাট ফার্স্ট লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি অভিক, কারেন্টলি পারসুইং মাই বিটেক ইন আইটি ফ্রম টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন। আর হ্যাঁ, আমি এখন ফোর্থ সেম অর ইউ ক্যান সে সেকেন্ড ইয়ারে আছি। ফার্স্ট অফ অল আমি একটা স্যারকে থ্যাঙ্কস জানাবো আমাকে এখানে আসতে বলার জন্য। ফার্স্ট কোয়েশ্চেনটা কেন করলাম সেটা বলার আগে আমি আরেকটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স বলবো। সেটা হচ্ছে 1998 সালে ইন্ডিয়ার জিডিপিতে আইটি ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশন ছিল 1.5%। Well, for all of you who don't know, GDP is gross domestic product. I guess I'm not an economics student. সেটা একটা ইন্ডিয়ার ইকোনমিক গ্রো রেটের বড় ইন্ডেক্স, আই গেস। সেটা 2019 এসে দাঁড়ায় 8%। 2025 এক্সপেক্ট করা হচ্ছে সেটা 13% যাবে। Well, আমি কেন এই ফ্যাক্ট গুলো বলছি না, তার কারণ হচ্ছে আই এম শোয়িং ইউ দ্য এভিডেন্স যে ওভার দ্য ইয়ার্স আইটি ইন্ডাস্ট্রি হ্যাজ বিকাম দ্য মোস্ট ডিজায়ার্ড রিক্রুটিং সেক্টর কম্পেয়ার্ড টু এনি আদার ইন্ডাস্ট্রিজ। আর এই সেক্টরে ঢুকতে গেলে বিটেক ইন সিএসসি অ্যান্ড বিটেক ইন আইটি ইজ দ্য ফাস্টেস্ট অ্যান্ড সেফেস্ট রুট। অলদো এখানে একটা ছোট্ট জিনিস ক্লারিফাই করে দিই যে বিটেক ইন সিএসসি আর বিটেক ইন আইটির মধ্যে সত্যি কোনো পার্থক্য নেই। আমি জানি তার কারণ আমার খুব ক্লোজ কয়েকটা ফ্রেন্ড সিএসসি ডিপার্টমেন্টে আছে। সো ইউ ক্যান বি অ্যাসিওর্ড অফ দ্যাট। ওয়েল, আমার বিটেক আইটি নেওয়ার পিছনে একটা ছোট্ট ইন্টারেস্টিং স্টোরি আছে, আমি তোমার সাথে শেয়ার করতে চাই। আমি যখন ক্লাস 10-এ পড়ি, কম্পিউটার সায়েন্সের প্রতি, মানে ক্লাস 10 পড়ি না, ক্লাস 10 যখন পাস করে গেলাম, কম্পিউটার সায়েন্সের প্রতি আমার কোনো রকমের ইন্টারেস্ট ছিল না। ভেবেছিলাম যা সাবজেক্টে নিই, বায়ো, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, সে তো ফোর্থ সাবজেক্টই হবে। কিন্তু তারপর বায়োলজি নিলাম, এপ্রিল মাস পড়লাম বায়োলজি একটা নাম করা স্যারের কাছে, যাদবপুর বিদ্যাপীঠের একজন টিচার। ভালো লাগলো না, 1 মাস পরে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আবার 1 মাস পর ভর্তি হলাম জেবি স্যারের কাছে। তোমরা অনেকে হয়তো নাম শুনেছো জেবি স্যারের। সেখানে 1 মাস পরে স্যার আমার নিজেই বললো যে তোর বায়োলজিতে ইন্টারেস্ট নেই। আমি তারপর বুঝলাম যে সত্যি আমার ইন্টারেস্ট নেই, সাবজেক্ট চেঞ্জ করে চলে এলাম অভিনন্দন স্যারের কাছে। তারপর থেকে পুরোটাই স্যারের ক্রেডিট আমার ইন্টারেস্ট গ্রো করানোর পিছনে। আর বায়ো ব্যাকগ্রাউন্ড থেকে যারা সিএসসি বা আইটি তে যাচ্ছে, আমরা যে তাদের থেকে হিউজ আপার হ্যান্ডে আছি এমন কোনো কথা আমি বলবো না। তার কারণ হচ্ছে ডিফারেন্স জাস্ট একটাই, যে ফার্স্ট টাইম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে একটু বেশি সময় লাগে, একটু বেশি খাটতে হয়। সেটা স্কুল কোনো কোনো ক্ষেত্রে করায়, বাট কলেজ তো একেবারেই করায়। ইভেন আমার সেকেন্ড সেমিস্টারে যখন সি প্রোগ্রামিং এর ক্লাস হতো কলেজে, আমি নিজেও সেসব করতাম না আর জানার চেষ্টা করতাম না, আমি তখন নিজে যাওয়া শিখছিলাম। আর একটা ছোট্ট কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা বলবো, 2 থেকে 4 লাইন বলবো। আইটি সেক্টরের স্যালারি, আইটি সেক্টরের স্যালারি হাইক কিন্তু দারুণ, একদম E to the power X এর গ্রাফের মতো আর কি।
আমি পার্সোনালি জানি, তার কারণ আমার নিজের দাদা না, আমার কাজিন, সে এখন উইপ্রোতে টিম লিডার। আর আরেকটা কথা সবাইকে বলে রাখি, যে অনেকে বলে না জব নেই, এতে সত্যি কথা যে জব নেই কিন্তু খুব একটা বেশি, এতে গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নেই, কারণ সত্যিই জব নেই, জব ক্রিয়েট করতে হবে। আর জব ক্রিয়েট করার পরে না এন্টারপ্রেনার তৈরি করে, and almost all of the entrepreneurs are either engineering graduates or management graduates. Okay, now if you guys have any queries, you can ask me after I finish, or you can contact me personally. I will be providing my contact details in the chat section. Well, I'm given a particular amount of time, so I'm not going to pull it any further. Here, I invite all of you guys in this beautiful journey of computer science, where the opportunities never end. And with this, I'd like to conclude the talking over from my end. Stay safe, Okay, everyone. Thank you. থ্যাংক ইউ অভিক। আমি লাস্টের দিকের অভিকের কথাটাকে একটু সিম্পলিফাই করে দিই, যাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে। যেটা ও জবের ক্ষেত্রে বললো যে জব ক্রিয়েট করতে হবে, ইয়েস ডেফিনেটলি জব আমাদের ক্রিয়েট করতে হবে, এবং জব কারা ক্রিয়েট করে আমি কোনো টেকনিক্যাল টার্মে যাচ্ছি না, আমি খুব সোজা ভাষায় বলছি। একটা নর্মাল জিনিস, আজকে ওলা বা আজকে ফ্লিপকার্টের মালিক যারা, তারা কোম্পানিটা খুলেছিল বলে আজকে এতগুলো লোক চাকরি পেয়েছে, ঠিক আছে? তো একজনকে এগিয়ে সেই কোম্পানিটা খুলতে হয়, এবং সেই কোম্পানিটা খোলার জন্য ফার্স্ট যে মেন পিলার গুলো দরকার হয় মডার্ন ডেজে, সেটা কিন্তু কম্পিউটারের দরকার হয়। বিকজ আজকালকার দিনে যে কোনো জিনিস খুলতে গেলে, এমনকি আজকালকার দিনে একটা সোনার দোকানও অনলাইন অ্যাপ বানিয়ে বলছে সোনার জিনিস কেন, বিগ বাজারও দোকান বন্ধ করে অনলাইন অ্যাপ বানিয়ে বলছে জিনিস কেন। তাহলে অ্যাপ এবং এই সমস্ত জায়গাটা কোথায় এসে দাঁড়িয়েছে? কালকে যদি চাকরি না থাকে, এরকম অজস্র ফ্রিল্যান্সিং পার্সন আছে। এই মুহূর্তে মার্কেটে সব থেকে হাইপ হয়ে আছে যে জিনিসটা, সেটা হচ্ছে ওয়েব ডিজাইনিং এবং অ্যাপ ডেভেলপমেন্ট। ঘরে বসে লোকজন প্রচুর টাকা ইনকাম করছে জাস্ট ওয়েব ডিজাইনিং এবং অ্যাপ ডেভেলপমেন্ট করে। তো এই জায়গাটা না মাথায় রাখা দরকার। খুব একটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে জব নেই, আমরা কিছু করতে হবে, জব নেই তো নেই। যতদিন এখানে ইন্ডাস্ট্রি নেই, যতদিন এখানে হিউজ ইন্ডাস্ট্রি না ঢুকবে, ততদিন এখানে কোনো জব হবে না, সেটা সারা ইন্ডিয়ার কোথাওই হবে না। কিন্তু আমরা ছোট ছোট জায়গা থেকে জব ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? ওকে ফাইন। আমি আবারও বলছি, যদি মিটিং ব্রেক হয় আমি কিন্তু ইনস্ট্যান্ট 5 মিনিটের মধ্যে লিঙ্ক দেবো, বাকিরা কেউ কোথাও যাবে না। আমি যে গ্রুপে তোমরা জয়েন করেছিলে সেই গ্রুপেই লিঙ্ক দেবো, কাইন্ডলি আর একবার জয়েন হয়ে যাও, কারণ এটা কমপ্লিট অবধি শুনে যাও, কারণ এরপর নন সায়েন্স যারা আছে তাদের ক্ষেত্রে অনেকে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে। ওকে, সো প্লিজ স্টে। ওকে, নেক্সট আমি বলবো অভিক, থ্যাংক ইউ। নেক্সট সুশোভনকে বলবো। সুশোভন আছো? কাইন্ডলি একটু রেসপন্স করো। Yes sir. হ্যাঁ, সুশোভনকে বলবো কাইন্ডলি একটু নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে। ওর ফিল্ডটা খুব ইন্টারেস্টিং, আমি বলে দিই, কারণ ও বিটেক পড়ছে, বাট এতক্ষণ ধরে যা যা কম্পিউটার নিয়ে কথা হয়েছে সবাই ম্যাথ ফিজিক্স কম্পিউটার, ফিজিক্স ম্যাথ কম্পিউটার এই নিয়ে ব্যাপারটাকে নিয়ে গেছে। বাট সুশোভনের ফিল্ডটা হচ্ছে মেটালার্জি, দ্যাটস ওয়াই কেমিস্ট্রি কিন্তু খুব কানেক্টেড। একটা খুব কমন কনসেপ্ট আছে মানুষের যে কেমিস্ট্রির সাথে বায়ো যায়, আমি অস্বীকার করছি না, ঠিক আছে? বাট সুশোভন আমার থেকে বেটার এক্সপ্লেন করতে পারবে যে কেমিস্ট্রির সাথে কম্পিউটারটা কিরম ভাবে যায়। ওকে সুশোভন, আপ টু ইউ। Hello everyone, my name is Shubham Sapui. I am from Jadavpur University, just pursuing my metallurgical and material engineering department. আমার সাবজেক্ট কম্বিনেশন ছিল ক্লাস 11-এ ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড কম্পিউটার সায়েন্স। আর যেটা আমাকে পরবর্তী জীবনে, মানে আমার প্রথম থেকেই খুব ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার জন্য, তাই আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করি 11-12-এ। এবং পরবর্তী সময় কম্পিউটার আমাকে হিউজ হেল্প করেছে, যেহেতু আমার ইঞ্জিনিয়ারিং ফিল্ড, তাই আমার ফার্স্ট সেমের 2টো সাবজেক্ট এবং সেকেন্ড সেমের একটা সাবজেক্ট মোটামুটি আমাকে কোনোভাবেই পড়তে হয়নি। 12-এ প্রায় সব কিছুই ছিল এর মধ্যে। তাই পরবর্তী সময় যারা যেই সমস্ত স্টুডেন্টরা বায়ো থেকে এসছে, কম্পিউটার সায়েন্স নিয়ে এই সমস্ত সেমিস্টারগুলো দিয়েছে, তারা একটা হিউজ প্রবলেম ফেস করেছে। তাই আমি এখানে যারা উপস্থিত আছে তাদেরকে বলবো, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও পরবর্তী জীবনে, তারা বায়োটাকে একটু নেগলেক্ট করে তোমরা কম্পিউটার সায়েন্সের দিকে আসো, কারণ এটা তোমাকে পরবর্তী জীবনে খুব সাহায্য করবে। এবং বিভিন্ন যখন কোম্পানিজ গুলো আসবে তোমাকে রিক্রুট করতে, তখন তো তারা ফার্স্টেই জিজ্ঞাসা করে নেবে যে তোমাদের কম্পিউটার সম্পর্কে নলেজ আছে কিনা।
এবার না থাকলে তখন তোমাদেরকে একটু নেগলেক্ট করবে তারা, কারণ তারা চাইবে যে কম্পিউটার জানা যারা আছে তাদেরকে নিতে। সো ইটস অল অ্যাবাউট মাই কেরিয়ার। অ্যান্ড 11-12 যখন আমি পড়তাম, প্রথম দিকে আমার কম্পিউটার খুব একটা ভালো লাগতো না, এবং পরবর্তী সময় যখন অভিনন্দন স্যারের কাছে আসলাম তখন আস্তে আস্তে আমার ইন্টারেস্টটা গ্রো করতে শুরু করলো। এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কম্পিউটারের গুরুত্ব ততটাও ছিল না এবং নাম্বারও উঠতো না, কিন্তু আমরা সারদা বিদ্যাপীঠ 2019-এর ব্যাচ, এবং স্যারের দৌলতেই আমরা যা নাম্বার পাওয়া পেয়েছি, এবং বিশেষ করে আমি বলবো স্যারের দৌলতে আমি সব নাম্বারটাই পেয়েছি। ইটস অল অ্যাবাউট মি। ওকে, থ্যাংক ইউ সুশোভন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ফার্স্টলি একটা কথা বলি, সুশোভন ফার্স্ট অফ অল খুব ভালো স্টুডেন্ট ছিল। আমি সবসময় একটা কথা বলি, ক্রেডিট আমাদের থাকে না, ক্রেডিট স্টুডেন্টদের থাকে। আমরা পড়াই, আমাদের হাতে স্টুডেন্টরা ফার্স্টও হয়, আমাদের হাতে স্টুডেন্টরা রেজাল্ট খারাপও করে। তো ডেফিনেটলি অলওয়েজ এন্টায়ার ক্রেডিট গোজ টু দ্য স্টুডেন্ট। ইফ আই ওয়াজ নট রং, সুশোভন প্রবাবলি ওর স্কুল থেকে প্রবাবলি হায়ার স্কোর করেছিল অন দ্যাট ইয়ার। এনিওয়েজ ফাইন। সুশোভন বলল ওর ফিল্ডটা অর্থাৎ মেটালার্জির ফিল্ডটা, দেন আমরা নন সায়েন্সে ঢুকবো। আমাদের হাতে টাইম কম আছে, ডেফিনেটলি কম আছে, ঠিক আছে। আমি যেহেতু বলেছি আবার লিঙ্ক ক্রিয়েট করব। তো নেক্সট আমাদের যে বলবে সুচিস্মিতা বিসিএ পড়ছে এই টাইমে, অর্থাৎ আমরা সায়েন্স থেকে নন সায়েন্স স্ট্রিমে আসছি আস্তে আস্তে। সুচিস্মিতা এই মুহূর্তে বিসিএ বলছে। সুচিস্মিতা একটু রেসপন্স করবি? ইয়েস স্যার। হ্যাঁ, তো সুচিস্মিতাকে বলবো ওর এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে, এবং ওকে আমি যেরকমভাবে পেয়েছি আমার খুব পছন্দের একজন স্টুডেন্ট বলবো, কারণ খুব ওবিডিয়েন্ট স্টুডেন্টও, যেটা আমি স্পেসিফিক্যালি আলাদা করে বলতে চাই ওর ক্ষেত্রে। ও প্রচন্ড ওবিডিয়েন্ট স্টুডেন্ট। ঠিক আছে সুচিস্মিতা, আপনি। Am I audible? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আমি হচ্ছি 2020 এইচএস আমি সায়েন্স নিয়ে, আমার ছিল হচ্ছে ম্যাথ, জিওগ্রাফি, ইকোনমিক্স, আর ফোর্থ সাবজেক্ট ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশন। মানে কম্পিউটার নিয়ে পড়ার আমার কোনো ইচ্ছেই ছিল না, আমি জাস্ট স্কোরিং সাবজেক্ট হিসেবে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়েছিলাম। আর কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশনকে আলাদাভাবে তেমন করে কিছু ডিফারেন্সও জানতাম না, শুনেছিলাম কম্পিউটার অ্যাপ্লিকেশনের কথা বেশি, সেই জন্য নিয়েছিলাম। মানে আমি বলতে পারি আমার ইচ্ছা ছিল জিওগ্রাফি পড়ার একদম ক্লাস 1 থেকে 10 অব্দি। তো আমি তারপর কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে ভর্তি হই। দেন কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে আমি এখন করছি। আমি তো বিসিএ তে আছি, পুরোটাই কম্পিউটার। আর কম্পিউটারের পরবর্তীকালে ভবিষ্যৎ আমি যদি বলি, মানে গত 10-15 বছরের পিছিয়ে যদি আমরা দেখি, তার থেকে এখন আমরা মানে অনলাইন মিডিয়াটা আমাদের অনেকই গ্রো করে গেছে। আমরা এখন দেখতেই পাচ্ছি সবকিছু অনলাইন হয়, সবকিছুই। তো পরবর্তীকালে কম্পিউটার আরো অনেক রাস্তা বাড়বে, তো সেক্ষেত্রে কম্পিউটারের অনেক চান্সেস আছে। সেই জন্য আমি বিসিএ নিয়েছিলাম, যেহেতু আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল। আর তারপরে আমি আরেকটা কথা ছোট করে বলতে চাই, যে যারা কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন তোমরা পড়তে চাও, তারা অবশ্যই এটিএল জয়েন করতে পারো। মানে স্যারের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। কারণ আমি যে বললাম আমি জিওগ্রাফি পড়ার মানে একদম ভীষণ ইচ্ছা ছিল, আমি স্যারের কাছে পড়ি এবং ভীষণভাবে একটা আমার ভালোবাসা গ্রো করে, এবং তারপর আমি 2 বছরেই কম্পিউটার অ্যাপ্লিকেশনের চলে এসেছি। আমি এখন বিসিএ পড়ছি। তো যারা বিসিএ পড়বে তাদের অবশ্যই তো কম্পিউটার জানতেই হবে। মানে কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন না থাকলে হঠাৎ করে এখানে এসে তো কিছুই মানে বুঝতে পারবে না। কম্পিউটার বিসিএ ফার্স্ট সেমের পুরোটাই 11-12 মানে 11-12 যারা পড়েছে কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন, তাদের ফার্স্ট সেমে কিছু পড়তেই লাগে না, পুরোটাই ওই সাবজেক্ট গুলোই। তো অবশ্যই নেওয়াটা মানে আমি বলবো প্রেফার করবো এটা তোমরা নাও। প্রচন্ড স্কোরিং সাবজেক্ট, যেটা আগে দাদা দিদিরা বললো, স্যার বললেন, প্রচন্ড স্কোরিং সাবজেক্ট, অন্য সাবজেক্টের থেকে অনেক কম করে নাম্বার পাওয়া যায়। তো সব দিক দিয়ে এটা খুব ভালো একটা সাবজেক্ট। আর ঠিকঠাক যদি কেউ পড়ো, ভীষণ মানে ইন্টারেস্টিং লাগবে সাবজেক্টটা। সুচিস্মিতা একটু ইন্টারফেয়ার করছি, একটু কাইন্ডলি যারা আছে তাদেরকে একটু এক্সপিরিয়েন্সটা আমার থেকে বেটার তুই বলতে পারবি। সেটা হচ্ছে বিসিএ এর ক্ষেত্রে একটা খুব কমন কোয়েশ্চেন আমি পেয়েছি, যে বিসিএ করতে গেলে কি কম্বিনেশনে ম্যাথ থাকাটা ম্যান্ডেটারি, বা যদি ম্যাথ না থাকে তাহলে বিসিএ করতে গিয়ে কি খুব সমস্যায় পড়তে হয়? এর আনসারটা একটু যদি দিয়ে দিস। হ্যাঁ, এটা আমি অবশ্যই বলবো, যারা বিসিএ পড়বে তারা সম্ভব হলে অবশ্যই ম্যাথটা নেবে। কারণ
11-12 2 বছর আমরা ম্যাথ পড়ার টাইম পাই। এবার 2 বছরে আমরা যেটা শিখবো, স্কুল স্যার আন্টিরা যেভাবে শেখাবে, কলেজে কিন্তু কখনো স্যার আন্টিরা সেরকম শেখায় না। যেমন ফার্স্ট সেমেই আমাদের ম্যাথ ছিল, এখন সেকেন্ড সেমেও ম্যাথ আছে আমাদের। এই সময় 6 মাস টাইম পাওয়া যায়। তারপর কম্পিউটারে বিভিন্ন পেপার থাকে। হঠাৎ করে এরকম যারা 10-এর পর ম্যাথই পড়েনি, কোনো আইডিয়া নেই ম্যাথে, হঠাৎ করে এখানে এসে কিন্তু ম্যাথ নিয়ে খুব সমস্যা হয়। যারা আমার বন্ধুরা আছে যারা ম্যাথ নিয়ে পড়েনি, এখন তাদের খুব প্রবলেম হয়। মানে স্যার আন্টিরা কিন্তু সেরকম ভাবে একদমই পড়াবে না। আমার মতে তার থেকে 2 বছর ভালো করে ম্যাথটা শিখে আসা দরকার, কারণ কম্পিউটারও কিন্তু অনেক জায়গায় ম্যাথ লাগে, আর একটা আলাদা পেপার থাকেই ম্যাথ। তাতে অবশ্যই মানে 11-12টা পড়তেই হয়। খুব বেশি একদম মানে এক্সপার্ট হওয়ারও দরকার হয় না, একটা কোর কনসেপ্ট হলেই হয়। তাতে কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশনের সাথে ম্যাথটা মিলে খুব উপকার হয়। অবশ্যই নিতে পারো তোমরা। ওকে, থ্যাংক ইউ সুচিস্মিতা। থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট আমরা যার কাছে যাব সেটা হচ্ছে সৌম্যজিৎ নিয়োগী। আছিস আই গেস? হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্যার আমি একটু ইন্টারাপ্ট করছি, সেটা হ্যাঁ। হচ্ছে আমার মনে হয় যে আর সৌম্যজিৎ বলতে বলতেই বোধহয় মিটিংটা এন্ড হয়ে যাওয়ার একটা চান্স ঠিক আছে। আছে, আমরা আপনার কি দেখছি। মনে হয় তাহলে না, বেটার যতক্ষণ না হবে যদি কাটছে, আপনি আগে লিংকটা না দিয়ে না দেন? না, যতক্ষণ না ঠিক আছে। কাটছে আমরা দেখি, কারণ গুগল মিটের Okay, আমরা sir, অনেকবার okay, এক্সেপশন ফেস করেছি। ওকে, হ্যাঁ, তো এটা খুব কমন। সো দেখা যাক। তো সৌম্যদীপ যদি কেটে যায়, ইন এনি কেসেস সৌম্যজিৎ Okay, sir. পর থেকে ওখান থেকে স্টার্ট করবে, এবং বাকিদের বলছি একটু তাড়াতাড়ি জয়েন করবে। সৌম্যজিৎ ও বিকম নিয়ে পড়ছে, তো একদম টোটাল একটা অন্য ফিল্ডে যাচ্ছি, কমার্স ফিল্ড, যেটা কিনা নর্মালি কম্পিউটার বলতে আমরা সায়েন্স বুঝি বা কম্পিউটার বলতে বিসিএ বুঝি। কমার্স একটা আলাদা ফিল্ড। কমার্স ফিল্ডে সৌম্যজিতের কি এক্সপিরিয়েন্স হয়েছে সেটা সৌম্যজিৎ একটু বলবে, আমাদের সাথে শেয়ার করবে। সৌম্যজিৎ, আপনি। Okay. Good evening, everyone. Myself Somojit Niyogi. I am a student of BCom Honors. আমি প্রথমে 11-এ স্যারের কাছে ভর্তি হয়নি। যেখানে পড়তাম সেখানে অতটা ভালো লাগছিল না, তারপর আমি এটিএল এ জয়েন করি। তারপর আস্তে আস্তে ইন্টারেস্টটা গ্রো করে। ফার্স্ট বলবো যে কমার্সে যে কম্বিনেশনটা থাকে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি মার্কস থাকে, কস্ট ট্যাক্সে নিতে হয়, তার সঙ্গে বিজনেস স্টাডিজ থাকে। বিজনেস স্টাডিজ এর সঙ্গে ম্যাথটা অপশনাল থাকে, যে কোনো একটা। তবে বলে ম্যাথটা নিলে বিকম অনার্সে খুব সুবিধা হয়, কারণ 3টে সেমে ম্যাথ থাকে। আর তারপরে অপশনটা যেটা থাকে সেটা হচ্ছে ইকোনমিক্স অর কম্পিউটার অ্যাপ্লিকেশন। এখানে আমি ইকোনমিক্স এর জায়গায় অপশনটা কম্পিউটার অ্যাপ্লিকেশনে নিয়েছিলাম, কারণ শুনেছিলাম ওটা বেশি কোডিং সাবজেক্ট। তারপর কিন্তু আমি বিকম অনার্সে গিয়ে যেটা প্র্যাকটিক্যালি ফেস করলাম, আমাদের বিকম অনার্সের এটা অতটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড নয়। এখানে তো ইকোনমিক্স এর পেপারটা খুব কাজে লাগে, কিন্তু আমাদের যে নিজস্ব প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, সেক্ষেত্রে আমি দেখছি মানে প্রতি পদে পদে দেখছি যে মানে এখানে কম্পিউটার ছেড়ে মানে কোনো কাজ নেই। সামান্য মানে লোকে বলে এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এক্সেল, ডেটাবেস থেকে আরম্ভ করে সব অ্যাকাউন্টেন্ট যারা হবে তাদের সব কাজটাই তো পুরোপুরি কম্পিউটারে। সুতরাং ডিবিএমএস এর কাজগুলো খুব ভালোভাবে এখানে লাগে। এছাড়া বলবো বিকম অনার্সে একটা আইটি পেপারও থাকে, সেটা যদি 11-12 করে অ্যাপ্লিকেশনে, এখানে তার মানে নেটওয়ার্কিং সবই পড়ে যায়, আলাদা করে আর পড়তে হয় না। আর ওকে সৌম্যজিৎ, একটা জিনিস একটু, যদি যারা আছে তাদেরকে যদি একটা জিনিস একটু শেয়ার করি, সেটা হচ্ছে মানে আমি যে কোয়েশ্চেনগুলো পেয়েছিলাম অ্যাকচুয়ালি, এখানে অনেকে হয়তো কোয়েশ্চেন করার টাইম পেলে ডেফিনেটলি আমি কোয়েশ্চেন শুনবো। খুব কমন একটা কোয়েশ্চেন আমি পেয়েছিলাম অনেকের থেকে। বিকমের ক্ষেত্রে বলা হয় যে বিকমের ক্ষেত্রে বিকমের সঙ্গে কি ট্যালি জিনিসটা ইম্পর্টেন্ট, মানে বিকম, কমার্স, কম্পিউটার এই তিনটে যেখানে মিট করে একটা কমন কম্বিনেশন তৈরি হয় ট্যালি। তো অনেকেই বলে যে যদি আমরা ট্যালি কোর্স করি, তো ট্যালিটা কি বিকমের মধ্যে ইনক্লুডেড বা এরকম ইম্পর্টেন্ট? এক। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে বিকম নিয়ে যারা পড়ে তাদের কি ডেডিকেটেডলি 11-12 কম্পিউটার থাকলে ইন ফিউচার জব পেতে কোনো হেল্প হয়? জাস্ট ফিক্সড আনসার। হ্যাঁ, এটা একদম 100% জব পেতে মানে প্রচন্ডই সুবিধা হবে। আমি প্র্যাকটিক্যালি দেখছি, সবসময় দেখছি। ট্যালি বলতে এখন বিশেষ করে ছোট ছোট কোম্পানিগুলোই ট্যালি ইউজ করে।
বা সব বড় যে কোনো একটু স্ট্যান্ডার্ড কোম্পানি নিজেদের ডেটাবেস থাকে। আর টেলটা শিখলে টেলটা একটা বেস হিসেবে নিশ্চয়ই কাজে লাগবে। ওকে ওকে, থ্যাংক এই ইউ। ওকে, আমাদের সঙ্গে লাস্ট স্পিকার যে আছে সে হচ্ছে রাজস্বী। রাজস্বীর সঙ্গে আমার পরিচয়টা খুব ভালো এবং অনেক পারিবারিকের মতো একটা পরিচয় আছে। ওর মানে ওর বাড়িতে বহুবার গেছি আমি, বহু টাইম কাটিয়েছি, ভালো পরিচয়। এবং বিসাইড অফ দ্যাট একটা ইনফরমেশন দিতে চাই, একজন ভালো স্টুডেন্টের পাশাপাশি রাজস্বী একজন খুব ভালো মিউজিশিয়ান। ঠিক আছে, যারা ওকে চেনে জানে, তারা জানে ও খুব ভালো একজন মিউজিশিয়ান। তো ও এই মুহূর্তে বিবিএ পড়ছে। তো বিবিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো ডেফিনেটলি এটা টোটালি ডিফারেন্ট আরও একটা সাবজেক্ট। তো এখানে কম্পিউটার কিরমভাবে লাগে আমি নিজেও জানি না, কারণ বিবিএ সম্পর্কে আমার নিজের আইডিয়াও বেশ কিছুটা কম আছে। তো দ্যাটস ওয়াই রাজস্বী ভালো গাইড করতে পারবে যে বিবিএতে কম্পিউটার কতটা লাগে। এবং যারা বিবিএ বা এমবিএ করা নিয়ে ভাবছে, এখন এমবিএ একটা খুব হট টপিক এই মুহূর্তে মার্কেটে, যে সবাই এমবিএ এর দিকে যেতে চায়। এবং সেক্ষেত্রে রাজস্বীকে বলবো এটাও একটু ক্ল্যারিফাই করে দিতে যে বিবিএ দিয়ে এমবিএ তে যাওয়া আর নর্মাল যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এমবিএ করা, দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে। ওকে রাজস্বী? Thank you, sir. ওকে, আপ টু ইউ। So first of all, very good evening, everyone, and thank you very much to each and every one of you for being with us till the end. আমি খুব বেশি সময় নেব না, আমি এইটা পার্টিকুলারলি একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি স্যার, রাজস্বী, যেটা বললেন কাইন্ডলি যে ইজ ইট BBA আর পসিবল MBA টু টার্ন অন ইউর ক্যামেরা? ইয়েস স্যার, আমি বেসিক্যালি আমি ওয়াইফাইটাতে কানেক্টেড নেই বলে, ওকে স্যার আমি স্টিল ট্রাই করছি, আমার ডেটাটাও খুব একটা বেশি বেঁচে নেই, তো আমি দেখছি। তো ইয়েস, am I visible? ইয়েস, পারফেক্টলি। ইয়েস, ওকে ওকে। সো হ্যাঁ, তো যেটা স্যার বললেন যে এমবিএ খুব একটা হট টপিক, তো সেই ব্যাপারটায় যাওয়ার আগে, সেই দিকটায় যাওয়ার আগে আমি বিবিএটা একটু স্পেসিফিক্যালি বলি। তার আগে এটা বলি যে আমার 11-12 কম্বিনেশন ছিল একদম ফাঁকিবাজ স্টুডেন্টরা যে কম্বিনেশনটা নেই, ইকোস্ট্যাট ম্যাথ। তো আমিও জানতাম যে আমি এরকম একটা ধারণা নিয়ে গেছিলাম যে আমি বেশি পড়াশোনা করতে হবে না। ইকোনমিক্স প্রথম কথা সবাইকে দেখতাম 90-র উপর পেতো আমি যখন 10-এ পড়তাম। আর কম্পিউটার অ্যাপ্লিকেশন ভেবেছিলাম যে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কি আছে, আর ছোটবেলা থেকেই বাড়িতে কম্পিউটার আছে, কম্পিউটার ঘাঁটি। ব্যাপারটা বেসিক্যালি সেরকম নয়। সাবজেক্টটা যেটা সুচিস্মিতা বলছিল যে খুব স্কোরিং সাবজেক্ট, অবশ্যই খুব স্কোরিং সাবজেক্ট। আর অভিনন্দন স্যার, আপনারও স্যার নিশ্চয়ই মনে থাকবে, আমি বোধহয় আমরা ফার্স্ট ব্যাচ, আর আমি সেই মুহূর্তে আমার স্কুল থেকে এবং এটিএল থেকে মানে অফিস টেক ল্যাব থেকে সেই বছর কম্পিউটার অ্যাপ্লিকেশনে হাইয়েস্ট পেয়েছিলাম। হ্যাঁ, খুব ভালো তো করে মনে তার আছে। ইভেন ইফ আই তার রিমেম্বার দ্য সবথেকে বড়, স্কোর অলসো, 97 ওয়াজ রাইট? ইয়েস, ইট ওয়াজ 97। আর তার পুরো ক্রেডিটটাই যায় অবশ্যই এটিএল এ, কারণ ওই যে আমি যেটা বললাম, আমার একটা ধারণা ছিল যে কম্পিউটারে পড়তে হয় না, কিন্তু কম্পিউটারে খুবই পড়তে হয়। এবং আমার 97 পাওয়ার পেছনে একটা বড় কারণ ছিল দ্য প্রসেস, যেই প্রসেসে এটিএল এ পড়ানো হয় এবং যে প্রসেসে এটিএল এ তোমাকে গ্রিল করা হয়, আমি বলবো সেইটা তোমাকে ভালো নম্বর পেতে খুব সাহায্য করবে। শুধু সাহায্য করবে না, তোমাকে ফোর্স করবে। মানে তুমি যদি সেটার সাথে কোপ আপ করতে পারো, এটিএল এ যে প্রসেসে পড়ানো হয়, যে টেকনিকে পড়ানো হয়, সেইটার সাথে তুমি যদি কোপ আপ করতে পারো, তাহলে নাম্বার না পেয়ে তুমি কোথাও যাবে না। এটা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের, আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ আমি হচ্ছি তাদের মধ্যে পড়ি যারা ফাঁকিবাজ স্টুডেন্ট, যারা পড়াশোনা খুব একটা পছন্দ করে না করতে, আমি তাদের মধ্যে পড়ি। এবং সেরকম স্টুডেন্ট হওয়ার পরও আমি নাম্বার পেয়েছি, মানে বুঝতে পারছো নিশ্চয়ই, আমি এমনি এমনি কথাটা বলছি না। তো হ্যাঁ, তা আমি পার্টিকুলারলি যে বলবো যে ইকোস্ট্যাট ম্যাথ আমার কম্বিনেশন ছিল, ইকোস্ট্যাট ম্যাথ কম্পিউটার অ্যাপ্লিকেশন অবভিয়াসলি। আর বিবিএ তে কতটা ইম্পর্টেন্ট সেটা প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি, কম্পিউটারটা আমি পড়ে আসছি, সেটা আমি তোমাদের একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝে যাবে। আমি এই মুহূর্তে 4th সেমিস্টারে রয়েছি। আমার ফার্স্ট সেমিস্টারে বিবিএ সিলেবাসের ফার্স্ট সেমিস্টারে আমার সাবজেক্ট ছিল ইকোস্ট্যাট ম্যাথ কম্পিউটার অ্যাপ্লিকেশন ইংলিশ। এই 5টা সাবজেক্ট ছিল, যেই 5টা সাবজেক্ট আমি 11-12 পড়ে গেছি। সেকেন্ডলি বলি, পার্টিকুলারলি কম্পিউটার অ্যাপ্লিকেশনে আমি এই মুহূর্তে 4th সেমিস্টারে আছি। এবং আমার ফার্স্ট সেমিস্টারের পরেও আরেকটা সেমিস্টার, থার্ড সেমিস্টারে আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন পেপার ছিল। কিন্তু যে সেমিস্টার গুলোতে কম্পিউটার অ্যাপ্লিকেশন পেপার ছিল না, সেকেন্ড সেমিস্টার, 4th সেমিস্টার, এই মুহূর্তে আমি রয়েছি, এই মুহূর্তে আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন বলে কোনো পেপার নেই। কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন রিলেটেড অনেক মানে ধরো আমার এই মুহূর্তে যে সাবজেক্টগুলো রয়েছে তার এমন অনেক পোর্শন রয়েছে যেখানে যেই পোর্শন গুলো কম্পিউটার অ্যাপ্লিকেশনের সঙ্গে ভীষণভাবে রিলেটেড। সেকেন্ডলি আমি যেটা বলবো তোমাদের সেটা হচ্ছে, আমি যেহেতু একটা প্রফেশনাল কোর্স করছি বিবিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা বেসিক্যালি একটা ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স। তো যেটা এর আগে আমার আগে অভিজ্ঞ বললো আইটি আছে ও, আমিও পার্টিকুলারলি তোমাদের এই ব্যাপারটা নিয়ে বলবো যে আমি তো খুব
মানে এই ব্যাপারে আমি খুব স্ট্রেট কাট যে আমি কি করবো, বেশি পড়াশোনা করতে আমার ভালো লাগে না, সুতরাং আমি ধরে নিয়েছিলাম যে আমি চাকরি করবো এবং সব থেকে আমার ইজি ওয়ে পসিবল মনে হয়েছে যে বিবিএমবিএ করে আমি সরাসরি চাকরি করবো। তো সেখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে যেটা আমি তোমাদের এখন বলছি যে তুমি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো না কেন, যেই সাবজেক্ট নেই ডাজেন্ট ম্যাটার, মানে তুমি বায়োলজি, তুমি 11-12 বায়োলজি নিলে, তুমি মেডিকেল রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে, তুমি যদি চাকরি করতে চাও কম্পিউটার অ্যাপ্লিকেশনকে বাদ দিয়ে তুমি চাকরি করতে পারবে। এটা খুব মানে এটা ক্রিস্টাল ক্লিয়ার একটা স্টেটমেন্ট, তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশনকে বাদ দিয়ে চাকরি করতে পারবে না, তুমি যা নিয়ে পড়াশোনা করো না কেন। সেকেন্ডলি আর একটা যেটা তোমাদের বলি, এটা একটা কন্ট্রাডিক্টরি কমেন্ট অবভিয়াসলি, অনেকে আগে বলছিল যে বায়োলজি কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে একটা ক্ল্যাশ হয়, এটা নেবো না ওটা নেবো না। তো অবভিয়াসলি যারা মেডিকেল রিলেটেড ফিল্ড নিয়ে পরবর্তীকালে পড়াশোনা কন্টিনিউ করতে চাও তারা তো নিশ্চয়ই বায়োলজি নেবে, কিন্তু বায়োলজি নেওয়া মানে কিন্তু এটা নয় তোমার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সমস্ত সম্পর্ক তুমি ছিন্ন করে ফেললে, এটা কোনোদিন সম্ভব নয়। তার একটা বড় রেজাল্ট তোমরা দেখতে পেয়েছো প্যান্ডেমিকের মধ্যে, এবং আমি একটা তোমাদের খুব দেখবে তোমরা খুব রিলেট করতে পারবে এক্সাম্পলটা, যেটা আমরা কলেজে এই মুহূর্তে ফেস করছি। দেখবে তোমাদের স্কুলে বা তোমাদের তো কলেজ না, তোমাদের অবভিয়াসলি স্কুলে, আমি আমাদের কলেজের এক্সাম্পল দিয়ে বলছি, বা এখানে যারা রয়েছে কলেজে পড়ে তারাও নিশ্চয়ই এই সিচুয়েশনটা ফেস করবি যে একটা কোনো টিচার, সে হয়তো একটু সিনিয়র টিচার এবং সে তার সাবজেক্টে ওয়ান অফ দ্য বেস্ট টিচার ইউ হ্যাভ সিন ইন ইউর লাইফ, সে তার সাবজেক্টটা এত ভালো জানে, এত ভালো শুধু জানে না, এত ভালো পড়াতে পারে, কিন্তু টেকনিক্যালি আপডেটেড না হওয়ার জন্য সে না তার সেই জিনিসটা আমাদের সাথে শেয়ার করতে পারছে না। তো সেটাই তোমাদের আমি বলছি, মানে তোমরা যে কেউ যে কোনো সাবজেক্ট নিয়ে যদি গ্রাজুয়েশন করো বা ধরো অনার্সে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে না কেন, বা ধরো মাস্টার্স অব্দি করলে, তুমি ধরো পিএইচডিও করলে, তো তোমার একটা সাবজেক্টে কোর নলেজ কতটা আছে তা সেটা যতটা ইম্পর্টেন্ট ততটা কিন্তু ইম্পর্টেন্ট তুমি কতটা সেটাকে কমিউনিকেট করতে পারো। তো সেটাই আমি তোমাদের বলছি, তোমার একটা পার্টিকুলার সাবজেক্টে কোর নলেজ ছাড়াও যে দুটো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট তোমার ক্যারিয়ারে সাকসেসফুল হওয়ার জন্য, একটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস, সেকেন্ড হচ্ছে টেকনিক্যাল স্কিলস। তো এই টেকনিক্যাল স্কিলসটা হচ্ছে ভেরি মাচ রিলেটেড টু কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন। আমি নিজে যেহেতু কম্পিউটার সায়েন্স পড়িনি, আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্টুডেন্ট, সেটা আমি অ্যাপ্লিকেশনের পার্টটা নিয়ে বলছি, এবং সায়েন্সটা নিয়ে এই জন্য বলছি না কারণ আমার আইডিয়া খুব ভালো নেই, ওই যে আমি যেহেতু ফাঁকিবাজ স্টুডেন্ট, বেশি পড়াশোনা করতে ভালোবাসি না, তো অ্যাপ্লিকেশনটা হচ্ছে, তো সেটাই তোমাদের বলছি, তোমরা যদি বায়োলজিও না এবং তোমরা যদি পরবর্তীকালে ধরো তোমরা মেডিকেল ফিল্ডে পড়াশোনা করছো, তখনও নিজেকে টেকনোলজিক্যালি আপডেটেড রাখাটা কিন্তু প্রথম কথা, এটা হচ্ছে তোমার যেই ফিল্ডেই তুমি জানো কেন এটা তোমার পক্ষে সবসময় হেল্পফুল। তো তার মানে তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স নিলে না তার মানে কিন্তু তুমি তোমার কম্পিউটারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছো না। এবার আমি তোমাদের খুব মানে বেসিক কয়েকটা সাজেশন দিতে পারি। এক নম্বর হচ্ছে, তোমরা যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো না কেন, তোমরা তো সোশ্যাল মিডিয়া করো, তোমরা ইউটিউব দেখো, তোমরা কি করলে ধরো ফেসবুকে ইনস্টাগ্রামে টেকনোলজি রিলেটেড পেজগুলো লাইক করে রাখলে, টেকনোলজি রিলেটেড পেজগুলোকে ফলো করে রাখলে, বা ইউটিউবে সেই চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করলে, মানে এগুলোতে কি হয় তোমাদের এক তো হচ্ছে তোমার সাবজেক্টের বাইরে একটা জিনিস তুমি দেখছো, সেটাতে তোমার মনোটনটা ক্লিয়ার হচ্ছে, প্লাস তুমি টেকনোলজিক্যালি আপডেট হচ্ছে। আর অভিজ্ঞ নিশ্চয়ই খুব সাপোর্ট করবি কথাটাতে এই মুহূর্তে, যে যেটা আমি আগেও বলছিলাম চাকরির ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট আমি তোমাদের এখন বলছি। ধরো আমাদের বিবিএ যখন আমরা, বা এমবিএ তো তোমরা দেখবে পরবর্তীকালে তোমাদের একটা পার্টিকুলার সেমিস্টারে যে সাবজেক্ট থাকবে না, তুমি যদি একটা ভালো কলেজ থেকে পড়াশোনা করো তোমরা খেয়াল করবে তোমার কোর্সের মধ্যে বা একটা পার্টিকুলার সেমিস্টার যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো বাদ দিয়েও তোমাদের দেখবে দুটো এক্সট্রা সাবজেক্ট পড়ানো হবে, বা সাবজেক্ট বলা ভুল হবে, তোমাদের দুটো এক্সট্রা ক্লাস পড়ানো হবে। একটা ক্লাস হচ্ছে কমিউনিকেশন গ্রুমিং, আর একটা ক্লাস হচ্ছে কম্পিউটার গ্রুমিং। তো সেইখানে আমি দেখছি আমার এমন হয়েছে যে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে আমার কিন্তু কম্পিউটার রিলেটেড কোনো সাবজেক্ট নেই, তাছাড়াও আমাকে একটা এক্সট্রা ক্লাস আমার কোর্সের অন্তর্গত সাবজেক্ট গুলো বাদ দিয়ে একটা এক্সট্রা ক্লাস আমায় করতে হয়, সেই ক্লাসটার নাম হচ্ছে কম্পিউটার গ্রুমিং। তো সেখান থেকেই তোমরা বুঝতে পারছো যে আমার ফিল্ডে মানে বিবিএমবিএ তে কম্পিউটারটা কতখানি ইম্পর্টেন্ট, কতটা মানে আমি বলবো যে ডাইরেক্টলি রিলেটেড আমার কোর্সটার সাথে। সেকেন্ডলি স্যার যেটা বললেন যে অন্য সাবজেক্ট থেকে এমবিএ তে যাওয়া আর বিবিএ করে এমবিএ তে যাওয়া, আমি একটা খুব কমন এক্সাম্পল তোমাদের দিচ্ছি। এই আশা করি স্যার, আই থিঙ্ক আই এম ভিজিবল স্যার, ইজ ইট? হ্যাঁ, আই থিঙ্ক আই এম পারফেক্টলি ভিজিবল। পারফেক্টলি। তো তোমরা যখন এমবিএ করছো, এটা যদি তোমার ফুল এমবিএ কোর্স হয় 5টা আঙুল তোমার, তুমি ধরো বিকম করে ধরো তুমি আমি আর একটা কথা এখানে মেনশন করে দেবো যে এমবিএ তে তুমি পার্টিকুলার কিছু সাবজেক্টে স্পেশালাইজেশন করতে পারো, যেমন ফাইন্যান্সে স্পেশালাইজেশন করা যায়, যেমন মার্কেটিং এ স্পেশালাইজেশন করা যায়, যেমন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে স্পেশালাইজেশন করা যায়। তো আমি এক্সাম্পল ধরছি, ধরো তুমি বিকম করেছো, বিকম করার পর তুমি এমবিএ করবে, তাতে তোমার কি হবে, যখন তুমি এমবিএ করতে যাবে তুমি এই দুটো খুব ভালো জেনে যাচ্ছ। ধরো তুমি বিকম যেহেতু করেছো, তো তোমার এমবিএ তে বিকম এর যে পার্টটা লাগবে তো তুমি পুরোটা জানো,
তোমার এই দুটো ধরো বিকমের পার্ট, তুমি করে এসছো গ্রাজুয়েশন বিকমে, কিন্তু যখন তুমি এমবিএ করতে যাবে এই তিনটে না তোমাকে কোর থেকে শুরু করতে হবে। তো সেখানে বিবিএটা কোথায় হেল্পফুল আমি তোকে বলছি। বিবিএ করা মানে হচ্ছে এরকম, তুমি যেই যে জিনিসগুলো তোমার এমবিএ তে লাগবে না, তুমি সব কটারই ধরো 30 থেকে 40% জেনে গেলে, তো বাকিটা তুমি এমবিএ তে গিয়ে খুলে দিচ্ছ। কিন্তু তুমি অন্য সাবজেক্ট থেকে এমবিএ তে গেলে যেটা অসুবিধা বলবো না, যেটা তোমার অনেক বেশি কঠিন একজন বিবিএ স্টুডেন্টের থেকে মনে হবে, সেটা হচ্ছে জিরো থেকে একটা সাবজেক্টে শেখা। তো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। তুমি যে ফিল্ড থেকে এমবিএ করতে যাও না কেন, এমবিএ এর কোর্সের মধ্যে যে যে সাবজেক্টগুলো রিলেটেড এমন যদি হয় তুমি কমপ্লিটলি ডিফারেন্ট একটা সাবজেক্ট থেকে এমবিএ করতে যাচ্ছ, তখন আর একটা কথা আমি তোমাদের সাজেশনে দিয়ে রাখবো, যে যদি তখন তোমাদের পরবর্তীকালে প্ল্যান থাকে এমবিএ করার, তাহলে কিন্তু তোমাদের ম্যাথমেটিক্সটাকে ভীষণ ইম্পর্টেন্স দিতে হবে। তোমরা যদি মনে করো যে কারণ দেখো, তুমি 11-12-এ যদি ম্যাথস না থাকে তোমার, সেক্ষেত্রে কি হবে, ক্লাস 10-এর পর 11-12 এবং 3 বছর গ্রাজুয়েশন, তো 5 বছর অঙ্কের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে হঠাৎ করে এমবিএ তে গিয়ে একটা মানে ম্যাথের একটা কি বলবো খুব ইম্পর্টেন্ট বা খুব ক্রিটিক্যাল একটা টপিক নিয়ে হঠাৎ করে পড়াশোনা করতে হলে কিন্তু অসম্ভব আমি বলবো না, কিন্তু তোমাদের পক্ষে অনেক অনেক বেশি কঠিন হবে। রাদার যদি এই 5 বছর তুমি ম্যাথসের সাথে চর্চায় থাকো, সেটা তোমাকে কানেক্ট করতে অনেক সাহায্য করবে। তো এই তো গেল দুটো ব্যাপার। আর একটা থার্ড যেটা আমি আগেও মেনশন করলাম, সেটা হচ্ছে এটিএল এর পড়ানোর টেকনিক বা এটিএল এর পড়ানোর প্রসিডিওরটা। যে আমাকে তোমরা একদম ফাঁকিবাজ স্টুডেন্ট হিসেবে ধরো, আমি একদম পড়াশোনা করতে ভালোবাসি না, আমি চেষ্টা করি যে কিভাবে সব থেকে কম খেটে আমি ভালো নাম্বার পেতে পারবো। তো সেই জন্য প্রথম যেটা কাজটা করেছি সেটা হচ্ছে আমি ইকোস্ট্যাট ম্যাথ নিয়েছি, সব কটাই ভালো নাম্বার তোলা যায়। আর সেকেন্ডলি আমি যেটা তোমাদের আবার বলছি, এটিএল এ এটা আমার খুব ভালো লেগেছে, যে প্রসিডিওরে পড়াশোনাটা করানো হয় বা যে প্রসিডিওরে তোমাদের গাইড করা হয়, যে প্রসিডিওরে তোমাদের টিচ করা হয়, সেটা আমি আবার গ্যারান্টি দিচ্ছি তোমাদের দেখবে খুব কষ্ট হচ্ছে কম নম্বর পেতে। মানে তোমরা যদি একদম মানে ডিটারমাইন্ড থাকবে যে না অভিনন্দন স্যারের কথা শুনবো না, স্যার যা বলবে তার উল্টো করবো, এইটা যদি না হয় তাহলে দেখবে স্কোর করতে মানে কম স্কোর করতে খুব অসুবিধা হচ্ছে, মানে কম নাম্বার পেতে মুশকিল হবে। এইটুকুই বলবো স্যার, যদি না কারোর কোনো কোয়েশ্চেন থাকে। ওকে, থ্যাংক ইউ রাজস্বী। ফার্স্ট অফ অল রাজস্বী অনেক কিছু বলেছে, থ্যাংক ইউ সো মাচ অ্যাবাউট দ্যাট। দুটো কোয়েশ্চেন আমার কাছে এসছে, তোমরাও চ্যাট বক্সে দেখতে পেয়েছো। একটার উত্তর আমি এক্ষুনি দেবো, আর একটার উত্তর এখানে বিটেকের লোকজন আছে, বিএসসি লোকজন আছে, তারা দেবে, ওটা আমার রেসপন্সিবিলিটি না। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে কম্পিউটার না পড়ে যদি আমি কম্পিউটারের কোর্সগুলো করি তাহলে আমার কি সমস্যা হবে, এটা একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, কম্পিউটার না করে যদি কম্পিউটারের কোর্সগুলো করি, ফার্স্ট থিং কোর্স বলতে আমরা যেগুলো বুঝি, আমি একদম শুরুতে বলছিলাম যে ইউথ কম্পিউটার সেন্টার, ব্রেনওয়্যার, এরকম অজস্র ইনস্টিটিউট আছে যেখানে কোর্স করানো হয়। কোর্সে কি করানো হয় আমি তোমাদের খুব সিম্পল একটা কথা বলি। একটা জিনিস কখনো ভেবে দেখেছো, তোমাকে যদি আমি বলি তোমার 3 বছরের কোর্সটা আমি তোমায় 6 মাসে করিয়ে দেবো, ইজ ইট পসিবল? বাট কোর্সে এরকম করানো হয়। কোর্সে আমাদের মেন ফোকাস থাকে যে যত কম টাইমে যত বেশি সাবজেক্ট আমি তুলে দেবো আমার তত কাস্টমার বেশি আসবে, এবং নাম্বার অফ সাবজেক্ট আমি বাড়াতে পারলে আমি কোর্স ফিজটা বাড়াতে পারবো। আমি যদি 6 মাসে 5টা টপিক শেখাই, কাস্টমার আমাকে হাসতে হাসতে 5,000 টাকা দিয়ে যাবে। আমি যদি 2টো টপিক শেখাই, কাস্টমার আমাকে 5,000 টাকা বললে দেবে না। এটা হচ্ছে কোর্সের মার্কেটিং ক্রাইটেরিয়া। অর্থাৎ তারা নাম্বার অফ টপিক অনেক শেখায়, অস্বীকার করছি না, এবং খুব কম টাইমে শেখায়। কোয়েশ্চেনটা হচ্ছে তাতে তুমি কি বুঝতে পারছো? তারা যেটা বলছে, তুমি একটা সাবজেক্ট সবে শিখে উঠতে উঠতে আরেকটা সাবজেক্টে চলে যাচ্ছে। একটু আগে অভিক বলছিল, সুশোভন বলল, এরকম আরো চন্দ্রিমা বলছিল যে আমরা এন্টায়ার 11-12-এ যেটা করেছি, বিটেকে গিয়ে বা বিএসসিতে গিয়ে দেখছি একটা সেমিস্টারে তার 80% কভার আপ করে দিয়েছে। তাহলে সেখানে যখন স্টুডেন্টদের এতটা সমস্যা হচ্ছে 2 বছরের সিলেবাসে 6 মাসে কভার আপ করতে, তুমি এরকম 4-5টা টপিক 6 মাসে কি করে শিখতে পারো? যেটা তোমরা শেখো সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা বেসিক আইডিয়া শেখো, যেটাতে হয়তো ইনিশিয়ালি মনে হয় তুমি অনেক কিছু জানো, বাট যখন তুমি ফিল্ডে কাজ করবে তখন তোমার মনে হবে তুমি অনেক কিছু জানো। তার পাশাপাশি তুমি এখান থেকে করলে তোমার ডিগ্রি অর্থাৎ তোমার যে সার্টিফিকেটে লেখা থাকবে যে তুমি এটা করেছো, অর্থাৎ তোমার 11-12 কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশন ছিল। আর ইনস্টিটিউটের কথায় খুব কম ইনস্টিটিউট আছে যাদের অ্যাকচুয়াল ডিগ্রিগুলো বা যাদের অ্যাকচুয়াল সার্টিফিকেটগুলোর কোনো ভ্যালু দেওয়া হয়। আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, ইউথ কম্পিউটার সেন্টার যারা কিনা গভর্নমেন্ট এমব্লেম ইউজ করে তাদের সার্টিফিকেটে,
কিন্তু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু ইউথ কম্পিউটার সেন্টারের সার্টিফিকেটকে খুব একটা ভ্যালু দেওয়া হয় না। স্টেট গভর্নমেন্টের এসএসসি, পিএসসি, সেন্ট্রাল গভর্নমেন্টের ইউপিএসসি, এই কাইন্ড অফ জায়গায় যদি তুমি কম্পিউটার লিটারেসি হিসেবে ওই পেপারটা দেখাও, ওরা কিন্তু কোনো ভ্যালু দেবে না। ওরা বলবে ডোয়েকের কোর্সের সার্টিফিকেট আছে তো সেটা শো করো। কিন্তু যদি তুমি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট দেখিয়ে, হ্যাঁ তাতে হয়তো তুমি বিশাল কিছু ডিগ্রি দেখাতে পারবে না, বাট কম্পিউটার লিটারেসিটা প্রুভ করতে পারবে, এবং সেটা কিন্তু যে কোনো জব অ্যাডমিট করতে বাধ্য। ওকে, তো এইটা হচ্ছে মেন ডিফারেন্স। নেক্সট আমাদের কোয়েশ্চেন অনেকগুলো এসছে, আমি একটু তাড়াতাড়ি দেখে নিই কোয়েশ্চেনগুলো। ওকে, নেক্সট কোয়েশ্চেন এসছে, হ্যাঁ একজন বলেছিল যে বিটেক বেটার দ্যান বিএসসি। বিটেক বেটার দ্যান বিএসসি, আমি বলি বিটেক আলাদা জায়গা, বিএসসি আলাদা জায়গা। খুব সিম্পল ভাষায় আমি একটু বলে দিই, বিটেক হচ্ছে বিটেক টেকনিক্যাল লাইন, যেখানে তুমি প্র্যাকটিক্যাল জিনিসটা সম্পর্কে জানো, কিভাবে সেটা কাজ করে জানো, চার কি কি অ্যাপ্লিকেশন জানো, সেটার কি কি আউটপুট আসতে পারে জানো। এবং বিএসসি হচ্ছে এমন একটা পার্ট যেখানে এই যে তুমি অ্যাপ্লিকেশনটা জানো, কিভাবে কাজ করে জানো, এই কাজটা কিভাবে হচ্ছে তার কোডটা তৈরি হয় বিএসসিতে। অর্থাৎ বিএসসি একটু থিওরি প্রোন এরিয়া, বিটেক একটু প্র্যাকটিক্যাল প্রোন এরিয়া। বিএসসিতে তুমি একটা সাবজেক্টের কোর জানছো, বেস জানছো, তোমার বেস তৈরি হচ্ছে। বিটেকের ক্ষেত্রে তুমি টেকনিক্যালি সাবজেক্টটাকে জানছো, যেটা তোমার, যদি তুমি আইটি ফিল্ডে যেতে চাও দেন আমি সবসময়ের জন্য বলবো বিটেক সবসময় একটু হলেও অ্যাডভান্টেজ দেবে তোমার। কারণ আমরা যারা বিএসসি থেকে আইটিতে যাই, আমাদের কিন্তু কোম্পানি একটু নাক তুলে বলে একে আবার ট্রেনিং করিয়ে শিখিয়ে নিতে হবে, কারণ এই ফিল্ডের কাজটা জানে না। কারণ বিটেকে আমাদের ফিল্ডে গিয়ে গিয়ে কাজ করতে হয়, অনেক অ্যাসাইনমেন্টস থাকে যেগুলো ফিল্ডে গিয়ে কাজ করে সাবমিট করতে হয়, কিন্তু বিএসসিতে এরকম কিছু থাকে না। তো যদি আইটি ফিল্ড টার্গেট হয় দেন আমি বলবো বিটেক ইজ ডেফিনেটলি বেটার দেন বিএসসি। বাট যদি এনি কাইন্ড অফ গভর্নমেন্ট জব, টিচিং জব, প্রফেসরি, এনি কাইন্ড অফ পিএইচডি, ডক্টরেট, এগুলো পছন্দ হয়, আমি একবারও বলিনি বিটেক থেকে ডক্টরেট করা যায় না। প্রচুর এমটেকের লোক ডক্টরেট করেছে, আমার অনেকজন টিচার ডক্টরেট করেছেন এমটেক থেকে। বাট বিএসসি থেকে সুবিধা বেশি হয়, কারণ ওখানে তুমি থিওরি বেশি জানো। যারা যারা স্পিকার ছিলে, কারণ আমার কথার কোনো জিনিস কেউ চেঞ্জ বা কিছু কারেকশন করতে চাইলে ডেফিনেটলি বলতে পারো, কারণ ফিল্ডটা এই মুহূর্তে তোমরা আছো। ওকে, দেন আমি কোয়েশ্চেনটা দেখছি, কারো কিছু বলার থাকলে বলবে। কেমিস্ট্রি, নিউট্রিশন, বায়োলজি আমার কম্বিনেশন, ফোর্থ সাবজেক্ট হিসেবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কি সুবিধা আছে? আচ্ছা, কেমিস্ট্রি, নিউট্রিশন, বায়োলজি যদি তোমার কম্বিনেশন হয়, সেক্ষেত্রে আমি বলবো কম্পিউটারের স্পেসিফিক্যালি বিশাল কোনো সুবিধা তো নেই, বাট ইন ফিউচার যদি তুমি মাইক্রোবায়োলজিস্ট হও, বা ইন ফিউচার যদি তুমি এমপ্যাথ করো বা প্যাথোলজির ওপরে কাজ পড়ো, সেক্ষেত্রে তোমার ডেফিনেটলি সুবিধা আছে অ্যাপ্লিকেটিভ ওয়েতে। কি সুবিধা আছে দেখো, একটা খুব সিম্পল জিনিস, মেডিকেল সায়েন্সে যারা যেতে চাও ডেফিনেটলি আমি আবারও বলছি বায়োলজি নাও, কারণ তোমাদের বায়োলজিটা লাগবে। কিন্তু একটা জিনিস কেউ ভেবে দেখেছো কি, তুমি কালকে ডেফিনেটলি একজন সাকসেসফুল ডক্টর, সাকসেসফুল নার্স ডেফিনেটলি হতে পারো, বাট আজকে যে মেশিনারিজ গুলো ইউজ হচ্ছে, একজন বড় সার্জেন্ট রোবোটিক আর্মের সাহায্যে অপারেট করছেন, কারণ আমাদের হ্যান্ড সেই স্টেবিলিটি দেয় না, হিউম্যান হ্যান্ড সেই স্টেবিলিটি দেয় না যেটা রোবোটিক আর্ম দেয়। হ্যাঁ ডেফিনেটলি ডক্টরের ব্রেন, কিন্তু হ্যান্ডটা মেশিনে। তো আমরা কিন্তু মেশিনের সাথে কানেক্টেড, তো যে কোনো ফিল্ডের সাথেই কম্পিউটার যুক্ত, ঠিক আছে? তো আমি বলবো যদি তুমি কম্পিউটার নিতে চাও তাহলে তোমাকে হেল্প করবে, প্যাসিভলি হেল্প করবে। যদি তুমি বায়ো রিলেটেড বা কেমিস্ট্রি রিলেটেড অন্য কোনো সাবজেক্টের সাথে কম্বিনেশন নিতে চাও তো নিতে পারো। ওকে, অনিমেষ হালদার, ক্লাস 11-এ কমার্সে ম্যাথ না নিলে কি কি প্রবলেম হবে? সৌম্যজিৎকে বলবো, সৌম্যজিৎ কাইন্ডলি একটু রেসপন্স করতে, ওটা তোর ফিল্ড। ইয়েস স্যার, মানে এটা আমি এখন সাফার করছি, কারণ বিকম অনার্স আপনার 3খানা সেমে ম্যাথ থাকে, আর সেটা মানে মোস্ট মানে 11-12টা মানে 11-12-এ যে ম্যাথটা থাকে যারা পড়ে আসে তারপরে মানে ওই সিলেবাসই থাকে মোটামুটি, মানে কম করে প্রথম দুটো উঠে যায়, তারপরেরটা মানে আরেকটু অ্যাডভান্স থাকে। আর বা এরপরে যদি কেউ বিশেষ করে সিএ বা ওইসব লাইনে যেতে চায় তখন তার আরো সুবিধা হবে ম্যাথটা থাকলে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা বলতে, কম্পিউটারটা যারা অ্যাপ্লিকেশনটা থাকলে আরেকটা বিষয় সুবিধা হবে, এই কেউ যদি খুব ভালো পড়াশোনা হয়, মানে দুর্দান্ত অ্যাকাউন্টেন্সিতে বিকমে, এরপরে
এমকমে যেতে গেলে অতটা কম্পিউটার লাগবে না, কিন্তু যদি সিএ তে যেতে চায় তখনও খুব ভালো অ্যাকাউন্টিং লাগে। এবার কিন্তু সিএ তে আপনাকে প্রথমে হচ্ছে আর্টিকেলশিপ করতে হয় একটা সিএ এর আন্ডারে। তখন সিএ মানে তখন কম্পিউটার ছাড়া মানে কোনো গতি নেই। ওই জন্য বলবো ওইখানে কম্পিউটারের গুরুত্বটা বেশি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমি পাচ্ছি সঞ্চয়না থেকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিটেক অ্যান্ড এমটেক? বিটেক অ্যান্ড এমটেক এর মধ্যে ডিফারেন্স খুব সিম্পল কথা। দেখো, বিএসসি এমএসসি এর মধ্যে যা ডিফারেন্স, ব্যাচেলার ডিগ্রি আর মাস্টার ডিগ্রি। তুমি ব্যাচেলার ডিগ্রি না করে মাস্টার ডিগ্রিতে যেতে পারো না। বিএসসি থেকে এমটেকে যাওয়া যায়, বিএসসি থেকে ডেফিনেটলি এমটেকে যাওয়া যায়। একটু আগে বর্ষা বলছিল সেই ওয়েটা। ইভেন ইফ পিজি বিটেক করে অনেকে যায়, বিএসসি কমপ্লিট করে পিজি বিটেক করে এমটেকে যায়, মানে পোস্ট গ্রাজুয়েটেড বিটেক থেকে এমটেকে যায়। তুমি বিটেক থেকে ডিরেক্ট এমটেকে যেতে পারো, বাট মাথায় রেখো এরকম কনসেপ্টের যুগ কিন্তু চলে গেছে, আমাদের সময়ের আগে থেকেই চলে গেছে, যে বিটেক করলে এমটেকে উঠে যাবো। মানে এটা 11 থেকে 12-এ ওঠা নয়। অর্থাৎ গেট কিন্তু তুমি বিটেক করে গেলেও দিতে হবে, বিএসসি করে গেলেও দিতে হবে, এবং পাস করে তবেই যেতে হবে। আচ্ছা, বেশ। নেক্সট হচ্ছে, স্যার আমি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই, কম্পিউটার সায়েন্স কিভাবে উপযোগী? ডেফিনেটলি তোমার কাছে কম্পিউটার সায়েন্স খুব উপযোগী, বিকজ তুমি যেহেতু এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও, এখানে ম্যাথের চাপ, মানে ম্যাথ কম্পিউটার খুব কানেক্টেড। একটা জিনিস বোঝার চেষ্টা করো, তুমি নিজেকে একটা সিম্পল জিনিস বলেছি, তুমি নিজেকে একটা কোয়েশ্চেন করবে, তুমি জিনিসটা বুঝে যাবে। নিজেকে সিম্পল একটা কোয়েশ্চেন করো, আমি যে সাবজেক্টটা নিয়ে ফিউচারে স্বপ্ন দেখি, সেই সাবজেক্টটায় মডার্ন ডেজে যারা কাজ করছে তাদের সাথে কি কম্পিউটার কোনোভাবে যুক্ত? যদি যুক্ত হয়, তোমার কম্পিউটার লাগবে, শিখতে লাগবে। কারণ খুব সিম্পল কথা, একজন লোক তুখোড় অ্যাকাউন্টেন্সিতে, হয়তো তার থেকে বেটার অ্যাকাউন্টেন্সি কেউ বোঝে না, কিন্তু সে কম্পিউটারের অপশনগুলো খুঁজে পায় না। ট্যালিতে অ্যাকাউন্টেন্সি তোলার সময়, জিএসটি তোলার সময় অ্যাকাউন্টেন্সি খুঁজে পায় না। আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, অনেক জায়গায় পড়াতে যেতাম, গার্জেনরা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে যে তিনি তার এমকমে মানে জুয়েল স্টুডেন্ট ছিলেন, তিনি মানে 3rd হয়েছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, কিন্তু এই মুহূর্তে তিনি ট্যালি বুঝতে পারছেন না, এবং ট্যালিতে কি করে জিএসটি ইনক্লুড করবেন বুঝতে পারছে না। আমি সেই সময়কার কথা বলছি যখন মার্কেটে জিএসটি ফার্স্ট ইন্ট্রোডিউস হয়। দ্যাটস উনি একটা গোটা বছর ঘরে বসে আছেন, কোনো জব নেই, ওনার জবলেস। ঠিক আছে, আই গেস দিস ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল যেখান থেকে বুঝতে পারো যে এই সাবজেক্টটা আমাদের কতটা ইম্পর্টেন্ট। দেখো, যে কোনো সাবজেক্টের আলাদা কোর আছে। আমিও বলবো যে আপনি নিজে যেহেতু একজন টিচার, অনেকেই এখানে হয়তো আছে যাদের পরবর্তীকালে ইচ্ছা যে আমি টিচার হব, তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে যে কোনো সাবজেক্টই যদি কেউ পড়াতে চায়, তার সাথে কিন্তু এই প্যান্ডেমিককেই আমরা খুব মানে ডাইরেক্টলি ফেস করেছি যে কতটা রিলেটেড কম্পিউটারটা। মানে শুধুমাত্র তার নিজের সাবজেক্টে ভালো হওয়াটা কিন্তু এনাফ নয়, সেখানে কিন্তু কম্পিউটার নলেজটা ভীষণ ভাবে এই মুহূর্তে দরকার, এখনকার দিনে অবশ্যই দরকার। একদম ডেফিনেটলি। যেমন ধরো একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমরা এখন গুগল মিটিং এ আছি, এই যে যারা বললো মিটিংগুলোকে আমি এখান থেকে পিন করলাম, তোমরা জানো এগুলো করতে, আমি একবারও বলছি না তোমরা জানো না, বাট যে সমস্ত টিচাররা তোমাদের পড়ান বা স্কুলে তোমরা যে সমস্ত টিচারদের ক্লাস ফেস করো, তারা সবাই কি জানেন? ডেফিনেটলি উত্তর আসবে অনেকেই জানেন না। জানি, ফ্যাক্ট এটাই যে টেকনোলজিটাকে যদি তুমি না জানতে চাও, টেকনোলজির সাথে যদি আপডেটেড না হও, সব জায়গায় কম্পিউটার লাগে। না হলে আজকে এত টিচার থাকা সত্ত্বেও, এতগুলো স্কুল থাকা সত্ত্বেও বাইজুস টপ গ্রসিং এ যেত না। ঠিক আছে, লোকজন বাইজুসে ভর্তি হয়। কালকে তোমার কোনো কোয়েশ্চেন আটকে গেলে তুমি গুগলে সার্চ করো, রাদার টিচারকে ফোন করো। যখন গুগলে পাও না তখন টিচারকে ফোন করো। আর গুগলে যেটা সার্চ করো ওটা কিন্তু কম্পিউটার। হাতে যে মোবাইলটা থাকে হোয়াটসঅ্যাপ করো, ওটাও কম্পিউটার। হোয়াটসঅ্যাপ একটা অ্যাপ, ওটা অ্যাপ ডেভেলপমেন্টের পার্ট। ঠিক আছে, সো যারা কলেজে পড়ো বা পড়িস, কোরা আমাদের ডিকশনারি, মোটামুটি সব জায়গায় আমরা কোরাতে খুঁজি, কোরাও কম্পিউটার, কেউ না কেউ সেই ডেটাবেসটাকে হ্যান্ডেল করে। ওকে, আরো কিছু কোয়েশ্চেন এসছে, আমি দেখে নিই। ক্যান আই স্টাডি সাইবার সিকিউরিটি আফটার বিসিএ? দেখো, সাইবার সিকিউরিটি ইজ আ কোর্স। সাইবার সিকিউরিটি 3টে টাইপ অফ হয়, একটা ডিগ্রি, একটা ডিপ্লোমা, একটা কোর্স। ঠিক আছে, সাইবার সিকিউরিটি ইজ আ কোর্স। যেহেতু সাইবার সিকিউরিটি একটা কোর্স, তো আমি ডেফিনেটলি বলবো তুমি করতে পারো, বাট অবভিয়াসলি এটা খুব ভালো ডিসিশন যে তুমি বিসিএ করো। অনেকে 10+2 করার পরে, মানে 12 কমপ্লিট করার পরেই সাইবার সিকিউরিটির দিকে চলে যায়, সেটা আমি বলবো উচিত নয়। কখনো কোনো ন্যারো রোড চুজ করবে না,
যে রুটটায় তুমি বাই এনি চান্স আটকে গেলে, আজকে সাইবার সিকিউরিটি মার্কেট খুব ভালো, কালকে তুমি যখন সাইবার সিকিউরিটি নিয়ে পড়ছো হঠাৎ হয়তো মার্কেটে এমন কিছু লঞ্চ হলো যে এন্টায়ার সিকিউরিটি সিস্টেমটা খুব সুন্দর হয়ে গেল, তো কালকে তোমার সাইবার সিকিউরিটির ডিমান্ড কমে গেল মার্কেট, তখন কিন্তু তোমার কাছে কোনো অপশন থাকবে না। অর্থাৎ নিজের একটা ব্যাকআপ প্ল্যান ভেবে চলো, অর্থাৎ ব্রড রাস্তা চুজ করো, যেখান থেকে তুমি ইন ফিউচার যদি তোমার রাস্তাটা ফেলও করে তুমি কোনো আরেকটা রুট নিতে পারো। ওকে, তো এটা সবসময় মাথায় রাখবে। ডেটা সায়েন্টিস্ট হতে চাই, বিটেকের পর বিএসসি কোনটা, বিটেক আর বিএসসি কোনটা ভালো হবে? ডেটা সায়েন্টিস্ট হতে চাইলে আমি একটা কথা বলবো, ডেটা সায়েন্সে বিটেক হয়, হ্যাঁ, মানে সাবজেক্টটা নতুন, খুব নতুনও নয় বাট মোটামুটি নতুন, ডেটা সায়েন্সে বিটেক হয়। বাট বিএসসিতে যদি তুমি কম্পিউটার নিয়ে পড়ো তাহলে কিন্তু ডেটা সায়েন্সের ডেটা বেসটা শিখবে বাট বিশাল পার্ট শিখবে না। ডেটা সায়েন্স সাবজেক্টটা একটু আলাদা, এআই, মেশিন লার্নিং এগুলো ডেটা সায়েন্সের সঙ্গে খুবভাবে যুক্ত, এবং নাওয়াডেজ ডেটা সায়েন্সের মার্কেট খুব ভালো এবং ভবিষ্যতেও থাকবে। এর মার্কেট পড়ার জায়গাটা কম, কারণ আমরা যত দিন যাবে কম্পিউটারের ভেতরে ঢুকবো, আর যত ভেতরে ঢুকবো আমাদের তত স্টোরেজ দরকার হবে, আর যত স্টোরেজ দরকার হবে আমরা তত ক্লাউড স্টোরেজ ক্রিয়েট করব, আর যত ক্লাউড স্টোরেজ ক্রিয়েট হবে তত ডেটা বেস ক্রিয়েট হবে। ঠিক আছে, সো ডেটা সায়েন্স খুব ভালো সাবজেক্ট, ডেফিনেটলি তুমি আমি বলবো বিটেক, গো ফর বিটেক। লিটারেচারের ক্ষেত্রে স্পেশালি ইংলিশ, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিলে সুবিধা আছে, আর জিওগ্রাফি নিলে কি কি সুবিধা হবে? দেখো, জিওগ্রাফির ক্ষেত্রে কম্পিউটার নিলে সুবিধা আছে, কারণ ফিজিক্যাল জিওগ্রাফি, এই জিনিসটা আমি জানতাম না, কিছুদিন আগে একজন একটা কোয়েশ্চেন করেছিল তো নেট সার্চ করতে গিয়ে জানলাম। ফিজিক্যাল জিওগ্রাফি যেটা, সেটা নিয়ে ইন ফিউচার যদি পড়াশোনা করো, তো ধরো আবহাওয়া দপ্তর বা কি রকম চেঞ্জেস হয়, ক্লাইমেট চেঞ্জেস, এগুলো কিন্তু সব কম্পিউটার ড্রিভেন, তো কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলে সুবিধা হবে। প্যারালালি ম্যাথ থাকলেও খুব সুবিধা হবে, আমি রাখতে বলবো, যারা যারা জিওগ্রাফি তাদের ম্যাথ রাখতে বলবো। আর ইংলিশের ক্ষেত্রে দেখো, ইংলিশ একটা লিটারেচার সাবজেক্ট, এর সঙ্গে ডিরেক্টলি তো কম্পিউটার কোনোভাবে কানেক্টেড নয়, অর্থাৎ আমি ফেক বলবো না যে হ্যাঁ কম্পিউটার খুব কানেক্টেড, না, কম্পিউটার একেবারেই কানেক্টেড নয়। আর যেটুকু জিনিস দরকার হয় সেটা তুমি যে কোনো কোর্স থেকে শিখতে পারো। সো ইংলিশের সাথে হাইলি কানেক্টেড কম্পিউটার, এটা বলা নেহাতি ভুল কথা, একদম হাইলি কানেক্টেড নয়। বাট হ্যাঁ, এখন পিএইচডি পেপার করো বা রিসার্চ পেপার করো, সবটাই প্রেজেন্টেশন এবং ডকুমেন্টেশনের উপর হয়, এবং সেটা কম্পিউটারে করতে হয়। বাট তার জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়তেই হবে এমন কোনো রুল বা ম্যান্ডেটরি জায়গা নেই। ওকে, এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যদি পার্টিকুলারলি 11-12 এর জন্য থাকে, তাহলে আমিও অ্যাকচুয়ালি এখানে একটা কনফিউশন ছিলাম যে জিওগ্রাফি নেবো না স্ট্যাটিস্টিক্স নেবো। তো এখানে ওকে আমি বলছি, ও যদি ইংলিশ নিয়ে পড়ে, আমার পার্সোনালি মনে হয় পার্টিকুলারলি 11-12 এর জন্য জিওগ্রাফির থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনটা কিছুটা হলেও বেশি স্কোরিং, কিছুটা হলেও। না, আমার ও পার্সোনালি সেটা বলছে না, ও বলছে জিওগ্রাফি নিলে কি, আচ্ছা আচ্ছা, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিলে কি সুবিধা হবে, জিওগ্রাফি নিলে কি সুবিধা হবে? ওকে ওকে, এই কোয়েশ্চেনটা। আচ্ছা, আমার মনে হয় যে কম্পিউটারটা কোনো ক্ষেত্রে একটু অন্তত বেশি স্কোরিং জিওগ্রাফির থেকে, পার্টিকুলারলি 11-12। হ্যাঁ, স্কোরিং এর দিক থেকে দেখতে গেলে ডেফিনেটলি কম্পিউটার বেশি স্কোরিং এবং কম লিখতে হয়। আচ্ছা, দেন কোয়েশ্চেন উদিতা পুরকাইত, হাউ টু স্টাডি উইথ এথিক্যাল হ্যাকিং। আমি অনেকক্ষণ ধরে কোয়েশ্চেনটা এক্সপেক্ট করছিলাম, এই কোয়েশ্চেনগুলো আসে, এথিক্যাল হ্যাকিং আফটার বিসিএ, অ্যান্ড ইফ সো দেন হোয়াট ইজ দ্য রোল অফ কম্পিউটার দেয়ার? there is a huge role of computer there. ফার্স্টে একটা কথা বলি, তুমি বিসিএ না বিএসসি না বিটেক, এটা অনেক পরে ডিসাইড করা হয়। ফার্স্ট কোয়েশ্চেন এটাই বলা হয় যে তুমি কত ভালো কোডিং জানো, ঠিক আছে? অর্থাৎ ইফ ইউ ওয়ান্না বি এ এথিক্যাল হ্যাকার, তো তোমার কাছে কোডিং ইজ দ্য ফার্স্ট টু লাস্ট থিং, মানে ধ্যান জ্ঞান যেটাকে বলে। যারা কোডার হয়, মানে টপ লেভেলের কোডার, তারাই কিন্তু সাকসেসফুল এথিক্যাল হ্যাকার হয়, ঠিক আছে? যেটা আমরা দেখি টিভিতে বা সিরিয়ালে, একটা ল্যাপটপের সামনে বসে কিছু অ্যাপ্লিকেশন খুললো, কিছু টাইপ করলো, সঙ্গে সঙ্গে কিছু একটা চলে এলো, ইট ইজ নট দ্যাট মাচ সিম্পল, ডেফিনেটলি নট দ্যাট মাচ সিম্পল। সো বিকজ একটা জিনিস মাথায় রাখতে হবে, এথিক্যাল হ্যাকার কিন্তু পুলিশের সাথে কাজ করে, হ্যাকাররা ক্রিমিনাল, এথিক্যাল হ্যাকাররা ক্রিমিনাল নয়। অর্থাৎ সিস্টেমটা এরকম যে চোর ধরতে গেলে নিজেকে চোর হতে হয়, এরকম ব্যাপারটা। অর্থাৎ এথিক্যাল হ্যাকার যারা, তারা হ্যাকিংটা জানে কিন্তু সেটা ভালো কাজে ব্যবহার করে। এবং মাথায় রাখতে হবে যে ক্রিমিনাল যারা হয় তারা কিন্তু পালানোর চেষ্টা করে, দ্যাটস ওয়াই তারা তোমার থেকে বেশি ব্রেন লাগায়। তো তোমাকে সাকসেসফুল এথিক্যাল হ্যাকার হতে গেলে তার থেকেও বেশি ব্রেন লাগাতে হবে। এবং এখানে কোডিং ইজ দ্য ফার্স্ট টু লাস্ট থিং।
কোডিং ছাড়া কিছু হয় না, এবং সাবজেক্টের কোর বেস ধরে এগোতে হবে। কম্পিউটার সাবজেক্টটাকে মানে একদম নিজের মনের মধ্যে যদি বসিয়ে নিয়ে খুব ভালো করে পড়তে পারো, তবেই এথিক্যাল হ্যাকিং নিয়ে স্বপ্ন দেখো। আদারওয়াইজ কিন্তু এথিক্যাল হ্যাকিং নিয়ে চাপ আছে, ঠিক আছে? কারণ এথিক্যাল হ্যাকিং খুব ভালো সাবজেক্ট, কিন্তু কম্পিউটারের কোর বেস অবধি জানতে হবে। ওকে, নাও লাস্ট কোয়েশ্চেন পাচ্ছি, ক্লাস 10, ক্লাস 11, 12 উইথ আইটিআই করা যায়? বুঝলাম না একটু, অনিমেষ কাইন্ডলি একটু মাইকটা অন করে বলবে যদি থাকো। হ্যাঁ, আমি বলছিলাম কি যে আইটিআই যেটা হয় না সরকারের হুম, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর যেটা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, সেটা জানি। হ্যাঁ, তুমি কি বলতে চাইছো, হ্যাঁ, মানে আমি 11, বলতে 12 এর চাচ্ছি পরে না যে, 11, 12 এর সাথে? হ্যাঁ 11-12 এর সাথে একসাথে। আচ্ছা, দেখো আইটিআইটা তো আলাদা একটা ট্রেনিং, ঠিক আছে? হ্যাঁ তো এবং ওখানে যে পার্টটা শেখানো হয়, আমি খুব ক্লিয়ারলি বলি আইটিআই কেন শেখানো হয়। আইটিআই পুরো ব্যাপারটা এই কারণে শেখানো হয় যাতে একজন স্টুডেন্ট বেসিক টেকনিক্যাল কিছু নলেজ রাখতে পারে, যাতে সে বেটার জব পেতে পারে বা একটা এস্টাবলিশমেন্টে যেতে পারে। আমরা গভর্নমেন্টে আমরা আনএমপ্লয়মেন্ট এই মুহূর্তে সব থেকে বড় মানে প্রবলেম। আমরা যখন ছোট ছিলাম বা তারও আগে আমাদের সব থেকে বড় প্রবলেম ছিল পভার্টি, সেটা তো আমাদের আছে। বাট এই মুহূর্তে একটা নতুন প্রবলেম তৈরি হয়েছে, যেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, লোকে চাকরি পাচ্ছে না। তো না চাকরি পেলে লোকজন সাধারণত বিদ্রোহ বিক্ষোভ করে। তো সেই জন্য একটা খুব ইজি অপশন ইউজ করা হয়, যেটা হচ্ছে সবাইকে একটা বেসিক টেকনিক্যাল ট্রেনিং দেওয়া, যাতে সে অন্তত কিছু করতে পারে তার লাইফে, ঠিক আছে? আইটিআই কিন্তু হিউজ কিছু নয়, এখান থেকে তুমি বিশাল কোনো কোম্পানিতে ডিরেক্ট জব তো পাবে না, আমি বলছি না পাবে না। আমি নিজে একজনকে চিনি যে আইটিআই থেকে খুব ছোট একটা কোম্পানিতে ঢুকেছিল। এই মুহূর্তে সে মানে পরবর্তীকালে তাকে আরো পড়তে হয়েছে, মাথায় রাখবে যে পরবর্তীকালে তোমাকে কিন্তু কিছু যেমন এমএস ডিগ্রি করতে হয়, তো এগুলো করে সে এই মুহূর্তে স্যামসাং এর বেশ একজন ভালো লেভেলের ইঞ্জিনিয়ার, ঠিক আছে, টপ লেভেলের ইঞ্জিনিয়ার। স্টার্টিংটা আইটিআই থেকেই হয়েছিল। তো আমি বলছি না এখান থেকে হয় না, বাট এখান থেকে তুমি ডিরেক্ট কোনো বড় জায়গায় জব পাবে না। আর 10+2 এর সঙ্গে আইটিআই ডিরেক্টলি কানেক্টেড নয়। যদি তোমার মনে হয় যে আইটিআইতে আমি যে টেকনিক্যাল জিনিসগুলো শিখছি আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনের সেম কাইন্ড অফ শিখবো, না সেরকম শিখবে না, ঠিক আছে? ওখানে তোমাকে ততটুকু শেখানো হবে যতটুকু তোমার কাজের জন্য দরকার, ঠিক আছে? অর্থাৎ অনলি টেকনিক্যাল স্পেসিফিকেশনস। আমি তোমার একটা ছোট্ট জিনিস বলি, তোমার বাড়িতে যে লোকটা কম্পিউটার সারাতে আসে বা যে লোকটা ফ্রিজ সারাতে আসে, আমাকে একটা নর্মাল জিনিস বলবে? তাকে তুমি কখনো জিজ্ঞাসা করেছো যে আচ্ছা কাকু এটা কি করে হয়, বা আচ্ছা স্যার এটা কি করে হয়, এটা এখানে কেন করলে? দেখবে মোস্ট অফ দ্য কেস তারা কেনর উত্তরটা দেয় না, ঠিক আছে? তার মেন কারণ হচ্ছে তারা সবসময় কেনর উত্তরটা জানে না, এবং এখানে তাদের কোনো দোষ নেই, তারা যেখান থেকে ট্রেনিং করেছে তাদেরও কেনর উত্তরটা বলা হয়নি, ঠিক আছে? কারণ টেকনিক্যাল ট্রেনিং এইভাবেই হয়, তোমার যতটুকু জানার এই প্রবলেম হলে এই সলিউশন আছে, কেন সলিউশন আছে, এটা কি ছিল, যেটা লাগাচ্ছি সেটা কি, তার ক্রাইটেরিয়া কি, সেটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো কিন্তু তুমি কখনো আইটিআই বা এনি কাইন্ড অফ মানে যেখানে টেকনোলজিক্যাল ট্রেনিং হয় এখানে শেখানো হয় না। অতএব তুমি আইটিআই ডেফিনেটলি করতে পারো, বাট 10+2 এর সঙ্গে এটা ডিরেক্টলি কানেক্টেড না। ওকে, আচ্ছা। হ্যাঁ স্যার, আমি ওই ব্যাকআপের জন্য ভাবছিলাম। হ্যাঁ তুমি এমনি আমার সিএ করার ইচ্ছা আছে। ঠিক আছে, তুমি করে রাখতে পারো, বাট সেটা তোমাকে বিশাল হেল্প কিছু করবে এমন নয়। আর যদি তুমি সিএ তে যাও, বিশেষ করে সেক্ষেত্রে এখন যা কন্ডিশন, মানে তুমি যদি জবের কথা ভাবো থ্রু আইটিআই, তাহলে এখন খুবই টাফ। কিন্তু এখন জবের যা কন্ডিশন, একটা খুব মজার সেটা ইনসিডেন্ট better- বলি। হ্যাঁ মার্কেটে এরকম কন্ডিশন যে ইঞ্জিনিয়াররা ব্যাংকে জব করছে, কমার্সের ছেলেমেয়েরা রেলে জব করছে, আর যাদের অ্যাকচুয়ালি রেলে জব করার কথা তারা প্রাইভেট টিউশন পড়াচ্ছে, ঠিক আছে? তার কারণ হচ্ছে প্রত্যেক বছর আমাদের এখান থেকে 1 লাখের কাছাকাছি ইঞ্জিনিয়ার বেরোয়, এবং প্রত্যেক বছর খুব বেশি হলে তার মধ্যে 30 থেকে 40 হাজার, খুব বেশি হলে মানে দেশ বিদেশ রাজ্য বাইরে মিলিয়ে বলছি, 30 থেকে 40 হাজার ইঞ্জিনিয়ার প্রত্যেক বছর অ্যাবজর্ব হয়। বাকি 60 হাজার ইঞ্জিনিয়ার বেকার হয়ে ঘুরে বেড়ায়। শুধু ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে বলছি না, বিএসসির ক্ষেত্রেও একই গল্প, ঠিক আছে? তো এই যে গ্যাপটা, এটা থাকবেই। অর্থাৎ
তোমরা হয়তো বুঝতে পারো, খুব কমন একটা জিনিস বলি না, রেলের পরীক্ষায় আগের বছর যা পরীক্ষার্থী ছিল সেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সমান। হ্যাঁ, বোধহয় আজ থেকে 5 বছর আগে রেলে একটা পরীক্ষা হয়েছিল যেখানে 4 crore পরীক্ষার্থী ছিল। তাহলে বুঝতে পারছো আনএমপ্লয়মেন্টে কোথায়। তো তোমাকে এখন নিজেকে বেস্ট জায়গায় নিয়ে যেতে হবে। একটা কথা অভিক বলেছিল, আমি কথাটা আবার রিপিট করব, যে এই মুহূর্তে যদি কিছু করতে চাও নিজের সাবজেক্টটাকে খুব ভালো করে জানো এবং নিজে করার মতো করে কিছু একটা রেডি করো। কালকে এটা এক্সপেক্ট করো না যে তোমার জন্য জব প্লেটে সাজিয়ে আসবে, এটা এক্সপেক্ট করো যে তুমি এমন কিছু কাজ করলে যেটা থেকে তোমার এতটা গ্রো হলো যে তুমি 4টে লোককে জব দিতে পারলে। ঠিক আছে, কারণ নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। ওকে, হ্যাঁ অভিক কিছু বলছিস? আমিও বলবো ভাবছিলাম যে বিষয়টা কিরকম এক্স্যাক্টলি, এখন এটাই মানে এখন বেসিক্যালি মানে পড়াশোনার পরে এন্টারপ্রেনারশিপের স্বপ্ন দেখাটাই সব থেকে মানে ভালো স্বপ্ন দেখা। একা মানে শুধু নিজে মানে চাকরি পাবো না, তার থেকে বেটার একজন যদি জব ক্রিয়েট করতে পারে। জব ক্রিয়েশনটা এখন অনেক বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে আমার মনে হয়। ওকে, সো আই গেস আর কারোর কোনো কোয়ারি নেই, আমি ওর কোনো কোয়ারি পাইনি। কারোর কোনো কোয়ারি থাকলে জিজ্ঞাসা করো। এবং অ্যাজ আই সেড, যে সবসময় 1 মিনিট, মাস কমিউনিকেশনের ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশন কতটা দরকারি। মাস কমিউনিকেশন কেউ বলতে চাইবি স্পিকারদের মধ্যে? কারণ এটা আমার ফিল্ড নয়, আমার থেকে হয়তো অন্য কেউ বেটার বলতে পারবি। একটু কেউ পারবি বলতে? রাজস্বী বা কেউ? ওকে, দেখো মাস কমিউনিকেশনের ক্ষেত্রে আবারও বলছি, এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিরেক্টলি যে কানেক্টেড অ্যাজ লাইক নয়, বাট হ্যাঁ মাস কমিউনিকেশনে কিন্তু কম্পিউটার দরকারি সাবজেক্ট। তুমি যদি বলো মাস কমিউনিকেশনে, আমার যেটুকু আইডিয়া আছে মাস কমিউনিকেশন একটা বড় পার্ট হচ্ছে মিডিয়া, তো সেইখানে কম্পিউটারটা ভীষণ ভাবে কানেক্টেড। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে যাচ্ছিলাম জাস্ট, একদম থ্যাংক ইউ। তো মানে মিডিয়া বা এই টাইপ অফ জায়গাতে কম্পিউটারের ফিল্ডটা কিন্তু অনেক বড়। অ্যাজ লাইক আমরা যেরকম ভাবে নিউজ চ্যানেলগুলোকে দেখি, নিউজ চ্যানেলগুলো কিন্তু এরকম হয় না। ঠিক আছে, আমি কয়েকটা ছোট এক্সাম্পল দিই। যেমন ধরো বিবিসি নিউজ, মানে শুনলে খুব অবাক লাগবে যে বিবিসি নিউজ একটা পেছনে গ্রিন স্ক্রিন টাঙিয়ে 2টো লোক চেয়ারে বসে ইন্টারভিউ করে। ওকে, সামনে শুধু লাইট থাকে আর 2টো চেয়ার থাকে, আর কিছু থাকে না, বাকিটা সবটাই পোস্ট এডিট। ওকে, তো তোমার যদি কম্পিউটারের ব্যাপারে নলেজ না থাকে, ওই লাইট ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজটা করা ইজ নট দ্যাট মাচ সিম্পল। যদি তুমি বুঝতে না পারো, অ্যাজিউম করতে না পারো যে এরপর কি হতে চলেছে, বা যারা খবর পড়ে, এই যে নিউজ যেটা আসছে তোমরা যেগুলো দেখো, আমি ছোট ছোট এক্সাম্পল সেট করছি। যারা ধরো ফর এক্সাম্পল যে মানুষটা খবর পড়ছে, পাশে একটা নিউজ এলো, তুমি সেই মুহূর্তে সেটা পড়ছো। ঠিক আছে, অর্থাৎ সেটা কিভাবে আসছে বা দর্শক কিভাবে দেখছে, এটা কিভাবে হতে পারে, এই আইডিয়াস গুলো কিন্তু তোমার একটা বেসিক আইডিয়া থাকার জন্য কম্পিউটারের নলেজ থাকাটা দরকার হয়তো। বা এই যে ডিরেক্ট কোনো টেলিকাস্ট হচ্ছে, ঠিক আছে, এই সমস্ত জায়গায় অনেক রকমের প্রবলেম তৈরি হয়। ঠিক আছে, নেটওয়ার্ক ফল্ট বা এই টাইপের প্রবলেম তৈরি হয়। তোমার দেখো, সবাই একটা জব করবে এবং তার মধ্যে 1-2জনকে সবাই মনে রাখবে, খুব স্বাভাবিক জিনিস। আজকে কিছুদিন আগে যখন 24 ঘন্টার অঞ্জন সামথিং, মানে অঞ্জনদা বলেই পরিচিত আর কি, উনি যখন মারা গেলেন, তো শুধু 24 ঘন্টার লোক দুঃখ পায়নি, কিন্তু পার্সোনালি আমিও খুব কষ্ট পেয়েছি। এরকম অনেক বড় বড় নিউজ চ্যানেল যারা হয়তো ওনার সঙ্গে কম্পিট করেছে তারাও কষ্ট পেয়েছে, কারণ লোকটা কাজ জানা লোক ছিল। কাজ জানা মানে বাকিদের থেকে আলাদা। তুমি ততক্ষণ অব্দি কোনো স্পেশাল পার্সন হবে না যতক্ষণ অব্দি তুমি বাকিদের মতো থাকবে। যখন তুমি বাকিদের থেকে আলাদা হতে পারবে তখনই তুমি স্পেশাল হবে, আর স্পেশাল হওয়াটা লাইফে খুব ইম্পর্টেন্ট। ওকে, বিটেকে সিএসসি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি খুব ভালো করে জানা দরকার। সিএসসি তে কেমিস্ট্রি কম লাগে। ওকে, সিএসসি তে কেমিস্ট্রি কম লাগে। সিএসসি লোক আছে এখানে, জিৎ আছে। আমি একটু বলতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি। ওকে, তো বলতে চাই যে সিএসসি তে ম্যাথ এবং ম্যাথটাই সব থেকে বেশি জরুরি। আর ফার্স্ট সেমে ফিজিক্সটা দরকার, আর সেকেন্ড সেমে কেমিস্ট্রিটা দরকার। আমার যেহেতু এখন সেকেন্ড সেম চলছে, আমার কেমিস্ট্রিটা পড়তে হচ্ছে, আর ফার্স্ট সেম আমার ফিজিক্স ছিল। তো এগুলো 11-12-এরই ছিল, কোনো অসুবিধা নেই। কিন্তু ম্যাথটা সব থেকে বেশি দরকার সিএসসি করতে গেলে। ম্যাথটার মধ্যে ডেরিভেটিভ, ইন্টিগ্রাল, ডেফিনাইট এইসবগুলো বা প্রবাবিলিটি এইগুলো খুবই দরকার। ওকে, সো আশা করি উত্তর পেয়েছো। সিএসসি তে আমাদের ম্যাথটা খুব বেশি দরকার, ফিজিক্সও দরকার, কারণ ফিজিক্স ছাড়া কম্পিউটার হয় না। আমি একটা কথা সবসময় বলি,
যারা আমার কাছে পড়েছো এর আগে তারা জানো আমি একটা কথা বলতাম, কম্পিউটার কোনো সাবজেক্ট না, ইটস এ পারফেক্ট ব্লেন্ড অফ ম্যাথ, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, এই তিনটের একটা পারফেক্ট ব্লেন্ড হলো কম্পিউটার। যাই হোক, আর কেমিস্ট্রি একটা পার্টে লাগে যেরকম জিৎ বললো, বাট বিশাল কিছু লাগে না, বা ইন ফিউচার তোমার জব লাইফে হয়তো সব জায়গায় লাগবে না, বাট ফিজিক্স ম্যাথ সব জায়গায় লাগবে, অর্থাৎ ডেফিনেটলি পড়া ভালো। ওকে, ফাইন। এই কোয়েশ্চেনটা আমরা অনেক আউট অফ টাইম যাচ্ছি, এবং অ্যাজ আই সেড মিস্ট্রি হ্যাপেন্স, ঠিক আছে, এবং গুগল মিটে তো ঘটেই থাকে। 1 ঘন্টার পর বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কতক্ষণ চলছে? আই গেস 2 ঘন্টার কাছাকাছি। এই কোয়েশ্চেনটা হয়তো টপিকের নয়, সাউন্ড ইঞ্জিনিয়ারিং না, ডেফিনেটলি সাউন্ড ইঞ্জিনিয়ারিং টপিকের মধ্যে পড়ে, কোনো অসুবিধা নেই। সাউন্ড প্রোডাকশন কোনটা ভালো? আমি অনেক জায়গায় শুনেছি যে এগুলো নাকি স্কোপ খুব কম। ওকে, তাহলে কি সাউন্ড ইঞ্জিনিয়ারিং নেওয়া যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো সাউন্ড আমি এখানে কিছু বলবো। হ্যাঁ বলবি, আমি একটুখানি বলে নি। ডেফিনেটলি আমি তোর কাছে পাঠাতাম অলরেডি। তো দেখো সাউন্ড ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ফার্স্ট কথা বলি, স্কোপ কম কথাটা ভুল কথা। ডেফিনেটলি স্কোপ কম নয়, তার কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই, আর এই মুহূর্তে তো কখনোই কম নয়, যখন আমরা এই ওয়ার্ল্ডে বাস করছি, মানে নেটফ্লিক্স, হইচই, অ্যামাজন প্রাইম, এই ওয়ার্ল্ডে যেখানে প্রত্যেক মাসেই কম করে 2-3টে ওয়েব সিরিজ কোথাও না কোথাও লঞ্চ হচ্ছেই। তো এই ওয়েব সিরিজগুলো চালাতে সাউন্ড ইঞ্জিনিয়ারিং তো লাগে, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর বিশাল বড় ভূমিকা আছে। এবার সাউন্ড ইঞ্জিনিয়ারিং আর সাউন্ড প্রোডাকশনের মধ্যে কোনটা ভালো, এই ব্যাপারটা হয়তো রাজস্বী একটু গাইড করতে পারবে বেটার, কারণ ও মিউজিকের, ওর এন্টায়ার ফ্যামিলি মিউজিকের সঙ্গে খুব ক্লোজলি কানেক্টেড। বাট হ্যাঁ, আমি এটুকু বলবো, এই পার্টটায় কম্পিউটার প্রচুর লাগে, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, মানে কম্পিউটার লাগেই, কম্পিউটার ছাড়া চলবেই না। সেকেন্ড থিং হচ্ছে স্কোপ নেই, ভুল কথা, তবে হ্যাঁ স্কোপটা ওয়ান ওয়ে। ইন এনি কেসেস তুমি লাইফে সাকসেসফুল হতে পারলে না, তোমার কাছে অন্য জায়গায় আসবে না। হ্যাঁ, ফ্রিল্যান্সিং থাকবে, তুমি কাজ করতে পারো, বাট সেখানেও কিন্তু কম্পিটিশন থাকবে। সো আমি বলবো যদি সাউন্ড ইঞ্জিনিয়ারিং করতে চাও ওকে, বাট যদি শুধু সাউন্ড এডিটিং বা প্রোডাকশন এই নিয়ে কাজ করবো মনে করো, তাহলে বলবো একটা ব্রড পাথ চুজ করো। ইঞ্জিনিয়ারিং করলে করতে পারো। অবভিয়াসলি স্যার, আপনার আমি একদম মানে 100% এগ্রি করছি যে এইটাই সব থেকে বড়, তুমি নিজেই নিশ্চয়ই বুঝতে পারছো সাউন্ড প্রোডাকশন আর সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সব থেকে বড় পার্থক্যটা হচ্ছে সাউন্ড ইঞ্জিনিয়ারিংটাই কিন্তু সাউন্ড ইঞ্জিনিয়ারিং। তো সেখানে তুমি কতটা বেশি এগিয়ে গেলে সাউন্ড প্রোডাকশনের থেকে, সেখানে তুমি টার্ম দুটো থেকেই বুঝতে পারবে। সাউন্ড প্রোডাকশনের থেকে সাউন্ড ইঞ্জিনিয়ারিংটা এখানেই অনেক বেশি এগিয়ে, সাউন্ড ইঞ্জিনিয়ারিংটা কিন্তু অনেক বেশি ইন ডেপথ একটা ম্যাটার। তো সেখানে তোমার সেই পার্টিকুলার সাবজেক্ট রিলেটেড টু সাউন্ড, তোমার কোর নলেজ অনেকটা বেড়ে যাবে একজন সাউন্ড প্রডিউসারের থেকে। সেকেন্ডলি আমি যেটা বলবো, তুমি জবের কথা বলছো, জব বলতে এখানে স্যার আগেই বলে দিলেন যে যদি না তুমি প্রাইভেট কোনো কোম্পানি বলো বা কোনো প্রোডাকশন হাউস বলো, তার থেকে আর একটা চান্স থাকে তোমার ফ্রিল্যান্সে, স্যার যেটা এখানে এক্ষুনি বললেন। তো আর একটা কথা স্যার মেনশন করে দিলেন যে হ্যাঁ তোমার কম্পিটিটরস থাকবে, তোমার অনেক কম্পিটিশন থাকবে। তো সেখানে তুমি নিজেই দেখো, তুমি নিজের মানে তোমার দুটো টার্মের থেকে উত্তরটা পেয়ে যাবে। যদি তুমি একজন সাউন্ড প্রডিউসার হও, তখন তোমার আশেপাশে যত কম্পিটিটরস থাকবে তুমি নিজেই বুঝতে পারবে। দেখো তুমি যদি একজন সাউন্ড ইঞ্জিনিয়ার হও, তখন তোমার নিজেরই সেই কনফিডেন্সটা থাকবে যে আমার কন্টেম্পোরারি টাইমে আমার রাইভালসদের মধ্যে যারা যারা সাউন্ড ইঞ্জিনিয়ার না, যারা শুধুমাত্র সাউন্ড প্রডিউসার, তাদের থেকে কিন্তু আমার একটা জায়গায় কোর নলেজ বেশি। তো সেখানে তোমার একটা অটোমেটিক কনফিডেন্স আসবে, এবং বাকিটা তো অবভিয়াসলি মার্কেটিং এর উপরে, তুমি যাদের সঙ্গে কাজ করবে তারাও তোমার কাজ। এখান থেকে একটা খুব বড় পার্থক্য হয়ে যায় যে তোমার রাইভালসরা কাদের কতটা কোর, মানে কতটা কোর নলেজ রয়েছে। তো অবশ্যই এক্সপিরিয়েন্স একটা বড় ম্যাটার এখানে, কিন্তু তার থেকে বেশি এইটাই মানে সব থেকে বড় ডিফারেন্স এই ইঞ্জিনিয়ারিং আর সাউন্ড প্রোডাকশনের মধ্যে। ইঞ্জিনিয়ারিং যখন তুমি সাউন্ড ইঞ্জিনিয়ারিং করবে, তোমার ওই পার্টিকুলার সাবজেক্টে কোর নলেজটা কিন্তু অনেক 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 বেশি হয়ে যাবে, মানে সেটা অনেকটাই, এবং সেটা এতটাই বেশি যে সেটা কিন্তু তোমাকে হেল্প করবে তোমার কন্টেম্পোরারি রাইভালসের থেকে তোমাকে আলাদা করতে। যে কেন লোকজন অন্য একটা স্টুডিওতে না গিয়ে তোমার স্টুডিওতে এসে কাজ করবে, সেটার তার বড় কারণ হচ্ছে তোমার কতটা ডেপথ নলেজ রয়েছে। তো সেখানে আমার মনে হয় সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ তুমি এটা যেতে পারো, অবশ্যই যেতে পারো। যদি তুমি মনে করো পরবর্তীকালে তুমি ফ্রিল্যান্সও করবে, সেক্ষেত্রেও কিন্তু সাউন্ড প্রোডাকশনের থেকে সাউন্ড ইঞ্জিনিয়ারিং তোমার পার্সোনাল চয়েস আমি বলবো প্রেফার করা উচিত সাউন্ড ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, একদমই ঠিক। আর একটা দুটো জিনিস জয়েন করবো, যদি তুমি সাউন্ড ইঞ্জিনিয়ারিং বা প্রোডাকশন যাইনি পড়ার চেষ্টা করো ইন ফিউচার, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া প্রেফারেবল ডেফিনেটলি। মাথায় এটা রেখে এগোবে যে আমি
ফ্রিল্যান্সিং করে একটা ভালো নিজে কিছু প্রডিউস করব, ওকে? কারণ আমাদের ফিল্ডে এই মুহূর্তে কম্পিটিশনটা এই লেভেলে যে এখানে কিন্তু সরকারি চাকরির মতো ইন্টারভিউ দিয়ে জব পাওয়া যায় না, ঠিক আছে? কালকে যদি তুমি খুব ভালো কিছু সাউন্ডের কাজ করো, হয়তো কোনো বড় কোম্পানি তোমাকে জয়েন করাতে পারে। আমি একজন এক্সাম্পল দিচ্ছি, আমরা চিনি আমাদের স্কুলের এক্স স্টুডেন্ট, আমাদের থেকে সিনিয়র, সুমিত দা সাউন্ডের কাজ করতো, অনেকে জানে। তো সুমিত দা কিন্তু পার্সোনাল নিজে একটা স্টুডিও করে কাজ করা স্টার্ট করে, এবং যদি খুব ভুল না করি ক্রসিন্ডো বা এরকম কিছু স্টুডিওর নাম ছিল। তো এবং সেই স্টুডিওতে বেশ ভালো ভালো কাজ হতে থাকে এবং অন্য রকমের অন্য স্বাদের কাজ হয়। এই যে এই ইউনিকনেসটার জন্য আজকে কিন্তু সুমিত দা মুম্বাইতে বিশাল বড় প্রোডাকশন হাউসে কাজ করছে, এবং কিছুদিন আগে পেপারে আর্টিকেলও বেরিয়েছিল সুমিতাকে নিয়ে, পড়ছিলাম। তো তোমাকে কিন্তু আগে নিজের জায়গাটা দেখাতে হবে। এখানে কিন্তু আবারও বলছি, ইন্টারভিউ করে ওইভাবে হয় না, মানে হলেও সেখানে সেই সাকসেসটা পাওয়া যায় না যে লোকে তোমায় ইন্টারভিউ করে ডেকে নিয়ে গেল, ঠিক আছে? যদি সাকসেস পেতে চাও সেটা তোমাকে কিন্তু আগে প্রুফ করতে হবে। এক্স্যাক্টলি, মানে যদি তুমি মনে করো যে না আমি বেশি তোমাকে কেন প্রেফারেন্স দেবে সেটা তোমাকে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, মানে যদি তুমি মনে করো না আমি বসে বসে ওই আমার পার্ট থাকবে ট্রিমিং, আমি ট্রিমিং করে ছেড়ে দেবো, মাস গেলে হয়তো 40,000 টাকা মাইনে পাবো, এতে আমি হ্যাপি, তাহলে লাইফটা একটু অন্যরকম হবে। বাট যদি তুমি মনে করো না আমি কিছু করবো, যেটা আমি সবসময় বলি, লাইফে কিছু অন্তত একটা করে যাও, লাইফটা তো লিমিটেড, কিছু অন্তত একটা করে চলে যাও। দেখো কোনো মানুষ চলে যাওয়ার পর নিজের বাড়ির লোক তাকে 10 বছরের বেশি মনে রাখে না, ঠিক আছে? অন্তত কিছু একটা করে যাও যাতে তুমি চলে যাওয়ার পর তোমার বাড়ির লোক তোমাকে অন্তত বাড়ির লোক ছাড়া বাইরের লোকও তোমার 10-12 বছর 15 বছর মনে রাখে। তো কিছু এক্সেপশনাল করো, কিছু ইউনিক করো, যেটা বাকিদের থেকে আলাদা, অর্থাৎ মানুষের মধ্যে তুমি থাকবে, ওকে? লাইক দিস, ঠিক আছে? আর কারোর কোনো কোয়ারিজ আই গেস নেই? আমরা প্রচুর বাইরের টাইমে যাচ্ছি, প্রায় 2 ঘন্টা হতে চললো, ওকে? বেশ, তাহলে সবাইকে অল দ্য বেস্ট। আশা করি তোমাদের ডিসিশন নিতে সুবিধা হবে। আমরা 1 ঘন্টা বলেছিলাম, বাট থ্যাংক ইউ টু অল দ্য স্পিকার্স যে তোমরা এতটা টাইম আমার সঙ্গে ছিলে, এবং অল দ্য ভিউয়ার্স। আস্তে আস্তে কমছে, বাট একটা লেভেলে ফিক্স ছিল, ইদানিং একটু কমছে, এবং সেটা কোয়াইট ন্যাচারাল। আচ্ছা আচ্ছা আমার কাছে আমার কাছে যারা পড়বে, তো আমার ফেসবুক প্রোফাইল জানো, ঠিক আছে? তো ওখানে আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করো। আমি এখানে কিছু এই ব্যাপারে কথা বলছি না, কারণ এটা একটা টোটালি ফ্রি ওয়েবিনার, এখানে আমি কোনো রকম কোনো প্রমোশনাল কথাবার্তা বলবো না, ওকে? আমার ফোন নাম্বার জানো, ফোন নাম্বারে ফোন করে নাও। আচ্ছা, বেশ, তো সবাইকে অল দ্য বেস্ট। আশা করি সাবজেক্ট চুজ করতে কোনো অসুবিধা হবে না, যতটা পারলাম হেল্প করলাম। আমার ফোন নাম্বার তো দেওয়াই ছিল, আমার ফোন নাম্বারে ফোন করেও কেউ পরবর্তীকালে কোনো সমস্যা হলে জানতে পারো। আমার লাইফের একটাই ক্রাইটেরিয়া, আমি এখন আস্তে আস্তে লোকজন কমতে থাকবে, তো আমি কয়েকটা কথা বলি, যেহেতু মিটিং কাটেনি, আমার কাছে অপশন আছে। এটা অনেক সময় আমার স্টুডেন্টরা অনেকে জানে, আমি যবে থেকে কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছি, আমি একটা জিনিস ছোটবেলা থেকে দেখে এসেছি, যে কম্পিউটার সাবজেক্টটাতে না কেউ গুরুত্ব দেয় না। লাইফে পরবর্তীকালে গিয়ে প্রচুর আফসোস করে, কিন্তু তাও কেউ গুরুত্ব দেয় না। অর্থাৎ সাবজেক্টের শুরুর দিকে খুব নেগলেক্টেড সাবজেক্ট হয়, পরবর্তীকালে খুব প্রিয় সাবজেক্ট হয়ে যায়। এবং দ্যাটস ওয়াই আমি যে মুহূর্তে টিউশন এবং টিচিং, মানে যে মুহূর্তে আমি টিচিং জবের সাথে যুক্ত হলাম, আমার ফার্স্ট টু লাস্ট ক্রাইটেরিয়া ছিল, আমি কাউকে জোর করে কম্পিউটার সাবজেক্টে ঢোকাবো না, আমি তাকে কম্পিউটারের ইম্পর্টেন্সটা বোঝাবো। যে জিনিসটা আজ থেকে 4 বছর পরে তুমি কলেজে গিয়ে বুঝবে এবং আফসোস করবে, যে জিনিসটা তুমি জব লাইফে প্রত্যেক মুহূর্তে বুঝবে এবং আফসোস করবে, সেটা তুমি এখন বোঝো। খুব সিম্পল। এখানে অনেকের বাড়ির লোক, আমি বাবা মা সরকারি অফিসে কাজ করেন, হয়তো তাদের ক্ষেত্রে তাদেরকে জিজ্ঞাসা করে জানতে পারবে, ইদানিং কালে তাদের অফিসে একটা করে গোটা কম্পিউটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং 1 মাসের একটা করে কোর্স করানো হচ্ছে, এবং এই 1 মাস কোর্স করিয়ে তাদের বলা হচ্ছে যে তোমরা এবার কাজগুলো করো, এবং তারা রীতিমতো নাজেহাল হয়ে পড়ছে, ঠিক আছে? সো আইডিয়াসটা কিন্তু দরকার, ওকে? বোঝা গেল? বেশ, খুব ভালো কথা। আর স্পিকাররা প্রত্যেকে তাদের ভিউগুলো বললো, আশা করি সেগুলো তোমাদের বুঝতে সাহায্য করেছে। আমি শুধু একটাই কথা লাস্ট এন্ড করার সময় বলবো, মেডিকেল সায়েন্সের এমআরআই মেশিন, এক্স রে মেশিন,
রোবোটিক আর্ম ছেড়ে দিচ্ছি আমি, এক্সরে মেশিন, লাইফ সাপোর্ট সিস্টেম, এগুলো একটাও কিন্তু কম্পিউটারের বাইরে চলে না। এই মুহূর্তে কোনো মানুষ হসপিটালাইজ থাকলে আমরা তাকে দেখতে গেলে তার মাথার উপর 3-4খানা মনিটর দেখি, এবং সেগুলো কিন্তু ঠিক আছে মানে বায়োমেকানিক্যালের পার্ট, বায়োমেকানিক্যাল নিয়ে পরবর্তীকালে পড়া যায়। তো এগুলো কিন্তু সবই কম্পিউটারের সঙ্গে যুক্ত, ঠিক আছে। যে কোনো জিনিস এই মুহূর্তে আমরা যেটা করছি অর্থাৎ ওয়েবিনার, কথাটাই ছিল না কোনোদিন ওয়ার্ল্ডে, কথাটা এসছে কম্পিউটারের সোর্সে। সেমিনার ইন ওয়েব ইজ কল ওয়েবিনার, ঠিক আছে। ওয়েবিনার কথাটা কিন্তু আগে কোনোদিন ছিল না। বিবিলোগ্রাফি আমরা লিখে এসেছি, ওয়েবিলোগ্রাফি, এই কিছু কিছু নতুন ওয়ার্ড তৈরি হয়েছে জাস্ট ফর দ্য কম্পিউটার, ওকে। তো অর্থাৎ সাবজেক্টটা ডেফিনেটলি ছোট নয়, এবং in simple word, computer is the future and you have to admit that. যে কোনো ফিল্ডে যা খুশি করে নাও, কম্পিউটার ইজ দ্য ফিউচার। এবং সেটাই অনলাইন ক্লাসেস খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে। লোকজন এখন বই কিনতে না পেরে কিন্ডেলে বই কিনে কিন্ডেলে পড়ছে। তো এটা কি কম্পিউটার নয়? এবং সেটা তোমার কাছে অনেক বেশি ইজি, তুমি ওখানে মার্ক করে রেখে দিতে পারো, বুক মার্ক করে রাখতে পারো, পরে ইজিলি খুঁজে পেতে পারো, ওকে। সো দিস ইজ দ্য ফিউচার, এবং এর কোনো বিকল্প নেই। সব সাবজেক্ট আসবে চলে যাবে, এই সাবজেক্টের কোনোদিন ডাউন হবে না। তাহলে কি আইটি রিসেশন হয় না? হ্যাঁ, ডেফিনেটলি রিসেশন হয়। রিসেশন ইজ সামথিং ডিফারেন্ট থিং। আইটি রিসেশন হওয়ার পর কিন্তু লোকজন তলিয়ে যায় না, তারা তলিয়ে যায় যারা সাবজেক্টে কোনোদিন ডেপথে পড়েন। যে কোনো সাবজেক্টকে ডেপথে পড়ে দেখো, একটা কথা আমি আজকে গ্যারান্টি দিচ্ছি, এটা শুধু কম্পিউটারের জন্য না, টু বি এ টিচার ফর অল সাবজেক্ট, যে কোনো সাবজেক্টকে ইন ডেপথ পড়ে দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি লাইফে কোনোদিন তোমার খাওয়া পড়ার অভাব হবে না। এইটুকু এস্টাবলিশমেন্ট তুমি ডেফিনেটলি পাবে। শুধু সাবজেক্টটাকে মন থেকে পড়ে দাও, নম্বর তোলার জন্য পড়ুন, ওকে। লাস্ট একটা কোয়ারিজ দেখছি আমি এখানে, মাইক্রোবায়োলজির জন্য ফিজিক্যাল সায়েন্স কম্পালসারি। দেখো, এটা না আমার সাবজেক্ট না। যে কোনো বায়োলজি টিচারকে জিজ্ঞাসা করো, অনেক হেল্প করতে পারবেন তোমাকে। কেমিস্ট্রি লাগে জানি, ফিজিক্স কতটা কম্পালসারি আমি ঠিক বলতে পারবো না, ঠিক আছে। স্যার, আমি এখানে একটা কিছু বলতে চাই যে মাইক্রোবায়োলজি আমি দেখেছি, আমার দিদিরই আছে। তো দিদি ঠিক মাইক্রোবায়োলজি না, বায়োটেকনোলজি। তো ওর কাছ থেকে কিছুটা শোনা যে মাইক্রোবায়োলজিতে ফিজিক্স আর কেমিস্ট্রি দুটো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে বায়ো যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটাই ইম্পর্টেন্ট ফিজিক্স এই লাইনে। ওকে, তো আনসার পেয়ে গেলে। থ্যাংক ইউ চন্দ্রিমা, আমার জানা ছিল না। চন্দ্রিমা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আনসার পেয়ে গেছো সঞ্চয়িতা, আই গেস, রাইট? হ্যাঁ, ওকে, বেশ। তাহলে এই বলে আমরা মিটিং এন্ড করছি। সবাই খুব ভালো থাকবে এবং এই সিচুয়েশনে সেফ থাকবে, ওকে। সো গুড নাইট এভরিওয়ান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ স্যার। সো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। এখানে অনেকে যারা এই মুহূর্তে কলেজে পড়ছে তারা তাদের ওপিনিয়ন শেয়ার করেছেন, এবং পাশাপাশি বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়া গেছে যেগুলো অনেক ক্ষেত্রে কমন কোয়েশ্চেন ছিল। তোমরা প্রিভিয়াস ভিডিওতে এই টাইপ অফ কোয়েশ্চেন করেছিলে, তো সেই উত্তরগুলোও তোমরা পেয়েছো। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি ভিডিওটা লাইক করতে ভুলবে না, এবং ডেফিনেটলি কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো, কোন পার্টটা ভালো লেগেছে, তোমরা কে কোন পার্ট নিয়ে পড়তে চাও, সেগুলো খুব ইম্পর্ট্যান্ট। আর ডেফিনেটলি যারা এখনও সাবস্ক্রাইব করনি, গো অ্যান্ড সাবস্ক্রাইব, আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না। আদারওয়াইজ সমস্ত ভিডিওর আপডেট তোমরা ঠিকঠাক টাইমে নাও পেতে পারো।